শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় আছে ধর্ম মানে এক লক্ষ্য চলা। কেউ বলতেই পারেন যে রাজনীতির লোকজনেরাও ধর্মকে ব্যবহার করে এক লক্ষ্যেই চলে, আর সেই লক্ষ্য হলো রাজনৈতিক লাভ। কলকাতা থেকে দিল্লি ছবিটা কিন্তু একই, আর সেই নিয়েই এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন। রামনবমী নিয়ে তৃণমূল বিজেপির হুঙ্কার, হুঁশিয়ারিতে তপ্ত বাংলা। ওয়াকফ বিল নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। দেশ থেকে রাজ্য রাজনীতিকে এখন পুরো দস্তুর ধর্মং শরণং গচ্ছামির সংস্কৃতিতে ঢুকে পড়ল। দ্বিতীয় প্রশ্ন, শক্তি দেখাবেন তো? রামনবমীতে 1.5 কোটি হিন্দুকে পথে নামার ডাক বিরোধী দলনেতার। দাঙ্গা করে অশান্তির চেষ্টা করবেন না, সাবধান বাণী মুখ্যমন্ত্রী। 2 বছর আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে শান্তিপূর্ণ রামনবমী পালন নিশ্চিত করতে পারবে তো এ রাজ্যের পুলিশ আর প্রশাসন? তৃতীয় প্রশ্ন, 1 ঘন্টার জন্য বকলস আর চেনগুলো খুলে দিন, তারপর গল্প শেষ। হুঙ্কার মদন মিত্র। এতদিন হিন্দু বিরোধী রাজনীতি করেছে, তাই ভয় পেয়ে চমকানোর চেষ্টা। আক্রমণে দিলীপ ঘোষ। উস্কানিমূলক মন্তব্যে অশান্তি ছড়ালে তার দায় নেবেন তো দুপক্ষের নেতা নেত্রীরা? চতুর্থ প্রশ্ন, ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত লোকসভা। ধর্মে কেন নাক গলাবে সরকার? সরব কংগ্রেস, তৃণমূল ও বিরোধীরা। গরিব মুসলমানদের কল্যাণেই নতুন বিল, দাবি বিজেপি। বছরের পর বছর ওয়াকফ নিয়ে ভোট ব্যাংকের রুটি সেঁকা কবে বন্ধ হবে? পঞ্চম প্রশ্ন, প্রায় 750 ওষুধের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রী। প্রতিবাদে রামনবমীর আগে একাধিক মিছিলের ঘোষণা। রামনবমীর 2 দিন আগেই ওষুধের দাম নিয়ে রাস্তায় নেবে বিজেপির দিক থেকে কি নজর ঘোরাতে চাইছে তৃণমূল? তবে শুরুতেই দেখাবো রাজ্যে রামনবমী, সংসদে ওয়াকফ, উত্তাল রাজনীতি দেশে আর রাজ্যে। গতবার যা হয়েছে তার থেকেও বেশি ঘটা করে এবারে হবে। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই চালাকিতে বাংলার মানুষ পা দেবেন না। 26-এর বিধানসভা ভোটের আগে রাজনীতির সব পথে গিয়ে মিশছে ধর্মে, হিন্দু মুসলিমে। ভোট পেতে যা যা করা দরকার, যা যা বলা দরকার, তাই করে চলেছেন রাজনীতিবিদরা। বাংলার রাজনীতি যখন ঈদ রামনবমীতে ঘুরপাক খাচ্ছে, তখন সংসদ তোলপাড় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে। ফের সেই হিন্দু মুসলমানের রাজনীতি। কোথাও কেউ হিন্দু হিতৈষী সাজছেন, তো কেউ আবার মুসলিম প্রীতি দেখাচ্ছেন। सरकार क्यों धर्म के इस मामले में दखलंदाजी कर रही है कि आप इस धर्म का आप विश्वास करते हो कि नहीं हो, उसका पहले मुझे सर्टिफिकेट दो। अगर ये सरकार नरेंद्र मोदी जी के नेतृत्व में गरीब मुसलमानों के लिए काम कर रहा है तो इसमें आपत्ति क्यों होना चाहिए, आप लोग बताइए। হুমকি হুঁশিয়ারিতে কোনো দলই পিছিয়ে নেই। কানে কানে কর্মীদের সব বলা আছে, শুধু নেতৃত্বের ইশারা, নেতৃত্বের ইঙ্গিত। ইঙ্গিত পেলে আমি সুযোগের সদ্ব্যবহার করব। টিএমসির নেতারা ধমকাচ্ছেন, তো এই যে স্টেটমেন্ট দিয়ে কে গরম করছে হাওয়াকে? সব মিলিয়ে রাজনীতির আকাশে বাতাসে এখন শুধুই ধর্মের গন্ধ। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ সারাদিন কলকাতা থেকে দিল্লি, রামনবমী থেকে ওয়াকফ সংশোধনী বিল, রাজনীতি সেই ঘুরপাক খেয়ে চলল ধর্মের চাকায়। ওয়াকফ বিল নিয়ে উত্তাল হলো লোকসভা। ধর্মে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে বিরোধীরা বিক্ষোভ দেখালো। সেসব নিয়ে আমি বিশদ আলোচনায় আসবো, কিন্তু শুরুতে আসতে হবে এ রাজ্যে আসন্ন রামনবমী পালনের তোড়জোড় নিয়ে, যেখানে শাসক আর বিরোধী ক্রমশ তাদের সুর চড়াচ্ছে। হুঙ্কার পাল্টা হুঙ্কার চলছে। দাঙ্গা, অশান্তি, রাত পাহারার মতো শব্দগুলো আবার বাংলার রাজনীতিতে ঘুরে ফিরে আসছে। আর সব কিছু দেখে শুনে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। আমি শুরুতে কিছু তথ্য আপনাদের সামনে রাখবো। এক হচ্ছে, হাওড়াতে আজ থেকে রাস্তায় পুলিশ নেমে গেছে। গতকাল থেকে কলকাতা পুলিশের স্বয়ং কমিশনার রাস্তায় টহল দিচ্ছেন। 2 তারিখ থেকে 9 তারিখ সমস্ত রাজ্যে এবং কলকাতায় সমস্ত পুলিশ অফিসার, পুলিশ কর্মীদের ছুটি বাতিল হয়েছে। 6 তারিখ আপনারা জানেন আইপিএলের একটা ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা প্রথমে বাতিল হয়েছে, এখন 8 তারিখে শিফট হয়ে গেছে। রামনবমী গোটা দেশে কিন্তু পালিত হবে এবং পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি করে পালিত হবে, তার কারণ উত্তর ভারতে রামনবমী আরও বড় উৎসব। কোথাও কিন্তু এই দাঙ্গার সম্ভাবনা নিয়ে আতঙ্ক নেই। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন, একাধিকবার দাঙ্গা শব্দটা বলেছেন। আমার প্রথম বক্তা সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। সুমনদার কাছে আমার প্রশ্ন থাকবে যে পুলিশ প্রশাসনের কাজই হচ্ছে যদি কেউ বা কারা চক্রান্ত করে, সেই চক্রান্ত আটকে দিয়ে সেই চক্রান্ত রুখে সুষ্ঠুভাবে নিরাপদে সাধারণ মানুষ যাতে ধর্মাচরণ করতে পারেন সেইটা এনশিওর করা, তার ব্যবস্থা করা। সেখানে আতঙ্ক থাকবে কেন? আপনার সময় শুরু।
এখন? আসলে সুমনদা, আমরা ওই অধ্যাপক অরিন্দম চক্রবর্তী, বিশিষ্ট অধ্যাপক দর্শন শাস্ত্রে, তিনি একবার বহুদিন আগে একটি কাগজে লিখেছিলেন যে ছোটবেলায় আমরা যখন কোনো ধর্মীয় স্থানের পাশ দিয়ে যেতাম, মন্দির ছাড়া অন্য যে মসজিদ বা গির্জার পাশ দিয়ে যেতাম, খুব স্বাভাবিকভাবে আমাদের ডান হাতটা কপালে গিয়ে ঠেকতো। অর্থাৎ অন্য ধর্মের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রকাশিত হতো। আর আজকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখছি যে অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা এবং ক্রমাগত বিভিন্ন মুসলিমদের ধর্মস্থান হিসেবে তৈরি হওয়া মসজিদগুলোকে যেভাবে সেগুলোকে ধ্বংস করা হচ্ছে এবং যেভাবে বুলডোজার ব্যবহার করা হচ্ছে, সুপ্রিম কোর্টকেও বহু জায়গাতে এখানে রায় দিতে হয়েছে। পরিষ্কার কথা বলি যে আজকে যে ওয়াকফ সংশোধনী বিল যেটা পাশ হলো, এই বিল একটা অত্যন্ত পক্ষপাতপূর্ণ বিল এবং এই সংবিধানের অধীনে যে ধর্মীয় এবং বিশ্বাসগত স্বাধীনতা মুসলিমরা ভোগ করতে। ওয়াকফে আমি আসবো, আগে রামনবমী নিয়ে আলোচনা করে নি, তারপরে আলাদা আলোচনায় আসবো। না, আমি বলছি যে মানে ওয়াকফ নিয়ে যে আলোচনাটা করছি, এটা কিন্তু সামগ্রিকভাবে একটা বৃহৎ চক্রান্তেরই একটা অংশ। রামনবমী পালনে তো অসুবিধা নেই, কিন্তু রামনবমীর নামে যে ধর্মীয় উন্মাদনা তৈরির যে প্রচেষ্টা সরছে এবং অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের যে ধারাবাহিকভাবে চেষ্টা চলছে, কিন্তু সেই একই উৎসবে তো তৃণমূল ঘোষণা করে এখন শামিল হচ্ছে। প্রতিফলনে কিন্তু ওয়াকফ বিলের মধ্যে আছে। ওয়াকফ বিলে যে বিশ্বাসগত স্বাধীনতা ভোগ করত মুসলিমরা, সেই মুসলিমদের কাছ থেকে সেই অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে। প্র্যাকটিক্যালি এটা তো আর কিছুই নয়। আমরা তো ভারতবর্ষ জুড়ে প্রচুর হিন্দু মন্দির রয়েছে যেগুলো দেবোত্তর, ট্রাস্ট করা রয়েছে, সেই ধরনের তো ট্রাস্ট ওয়াকফ। তাহলে সেই যে হিন্দু মন্দিরগুলো, সেই ধরনের মন্দিরের যে দেবোত্তর সম্পত্তি, সেই সম্পত্তির দিকে আঙুল তুলে তাকাবার সাহস বা আঙুল তোলার সাহস আজকে কি আমাদের আছে? আমি খুব স্বাভাবিকভাবে বলছি যে আপনাকে, আমি মনে আছে আপনাদের আগের যে যুক্তিতর্কের অনুষ্ঠানে, আখন্ডী মসজিদ 600 বছরের একটা মসজিদ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কাছে ছিল, সেই মন্দিরটাকে 2024-এ রাতারাতি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। আমি বলছি এই যে মানসিকতা, এই যে একটা মসজিদ দেখলেই তার বিরুদ্ধাচরণ করা, বা ইউপির বিভিন্ন জায়গায় দোল উৎসবের সময় সেই মসজিদগুলোকে তার প্লাস্টিকের চাদরে ঢেকে দেওয়া হচ্ছে। আপনি পুরোটা এক গেম প্ল্যান করেছেন, কিন্তু আমায় এখানে বলতেই হবে যে আপনি রামনবমীর প্রসঙ্গতে যখন বললাম যে একই রামনবমী তো তৃণমূল মিছিল করে একইভাবে পালন করবে জেলায় জেলায় এবং কলকাতায়। আমি তো বারবার বলছি রামনবমীর মিছিলে তো কোনো আপত্তি নেই, তাহলে আতঙ্কটা কোথায়? তো আপত্তি নেই, কিন্তু রামনবমীর মধ্যে দিয়ে যে মানে সূক্ষ্ম যে ধর্মীয় উন্মাদনা মানুষের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা, সেই সূক্ষ্ম উন্মাদনা তৃণমূল যখন মিছিল করছে তার মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন না। নির্দিষ্ট অংশটাকে আমরা কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে কথাটা বলেন যে ধর্ম যার, কিন্তু সুমনদা, এটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা হয়ে গেল না? যে বিজেপি মিছিল করলে বা হিন্দুত্ববাদী সংগঠন মিছিল করলে সেইটা হচ্ছে সূক্ষ্মভাবে ধর্মীয় উন্মাদনায় উস্কানি দেয়া, আর তৃণমূল মিছিল করলে সেটার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, তার কোনো উদ্দেশ্যই নেই, শুধু ধর্মচারণ। আপনি যে সাম্প্রদায়িকতার কথা বলছেন, সেই সাম্প্রদায়িকতার প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে। 2014 সালের পর থেকে ধারাবাহিকভাবে ভারতবর্ষের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা বুঝেছি বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি যে এখন মিছিল করছেন কেন? গত রামনবমীতে তো এতগুলো মিছিল তৃণমূল বের করেনি। শুধু তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে পারবে না, 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 আমি বলছি আমার আঙুল দুদিকেই আছে, ইনফ্যাক্ট সব দিকেই আছে। যারা নিজেদেরকে ধর্ম থেকে যাদেরকে দূরে রেখেছে, সিপিআইএম, যারা কেরালা এই মুহূর্তে ক্ষমতায় আছে, আপনি বলুন তো যে শবরীমালার যখন রায় হলো, সেই শবরীমালা রায়ের পর যখন 3 জন মহিলা তারা সেই মন্দিরে প্রবেশ করতে চাইলো, তখন কেন, কোন মানে কি কারণে? আমি আবার রামনবমীর প্রসঙ্গে একেবারে, ধন্যবাদ সুমনদা, একেবারে পরিষ্কার ফিরবো। সেটা হচ্ছে যে রামনবমীতে এর আগে তৃণমূল কংগ্রেসের আমরা কি স্ট্র্যাটেজি দেখেছি, যে তার পাল্টা কখনো হনুমান জয়ন্তী, কখনো একেবারে বলা যে এইটা বাংলার সংস্কৃতি নয়, রামনবমী এই স্কেলে নিঃসন্দেহে এই রাজ্যে হতো না। কিন্তু এবার তৃণমূল কংগ্রেসও একই রকমভাবে রামনবমী মিছিল তারা আয়োজন করছে এবং কলকাতা এবং জেলা একাধিক বড় মিছিলের আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমি ঠিক এই জায়গা থেকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন, তিনি বলেছেন যে সবার কাছে আবেদন, শান্তি বজায় রাখুন, দাঙ্গা করে কেউ অশান্তির চেষ্টা করবেন না, এটা আপনাদের গেম প্ল্যান। যাদের উদ্দেশ্যে বলেছেন তাদের প্রতিনিধি সজল ঘোষ এরপরে বলবেন, কিন্তু তার আগে প্রতিবেদনটা দেখাবো। মুখ্যমন্ত্রী বলছেন দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। আর
কয়েকদিন পরেই রামনবমী, শক্তি দেখাবেন তো? দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। রামায়ণে রামভক্ত ছিলেন হনুমান, কিন্তু বঙ্গ রাজনীতিতে রামভক্ত কে এখন তা নিয়েই লড়াইয়ে তৃণমূল বিজেপি। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর মুখে বারবার উঠে আসছে দাঙ্গা, অশান্তি, সংঘর্ষ, রায়টের মতো নানা শব্দ, কখনো ঈদের মঞ্চ থেকে, কখনো নবান্ন থেকে। कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ঈদের সভামঞ্চের পর বুধবারও মুখ্যমন্ত্রীর গলায় উঠে আসে দাঙ্গার প্রসঙ্গ। আমার অনুরোধ থাকবে সবার কাছে, শান্তি বজায় রাখুন, দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। उन्होंने जो पीसफुल कम्युनिटी ना, शांति का लड़का सब, जो मोथाबाड़ी में किया, बेलडंगा में किया, नौदा में किया, जो 23 का रामनवमी का जुलूस का ऊपर डालखोला, रिसड़ा, शिवपुर में किया था, वो लोग को थोड़ा संभाल के रखिए। हम लोग कुछ करने वाला नहीं है। কে দাঙ্গা বাধায়, কে দাঙ্গা চায়, দাঙ্গায় কাদের লাভ, কাদের ক্ষতি, এই নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। দাঙ্গার প্ররোচনা দিচ্ছে কারা আপনি জানেন? তার মানে তাহলে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? তাহলে কি কোথাও এই দাঙ্গাটা হোক সেটা কি কারো রাজনৈতিক ফায়দা করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? উত্তর আপনাকে দিতে হবে। মানুষ ধর্মের রাজনীতি নিয়ে তরজা গড়াচ্ছে উত্তপ্ত বাকযুদ্ধে। শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে, যা আমাদের তপবনের নয়, যা আমাদের রামকৃষ্ণের নয়, যা আমাদের স্বামী বিবেকানন্দের নয়। স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে, শ্রী চৈতন্য দেবের মাটিতে তাকত দেখাবে, রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে, জগজ্জননী মা শারদামণির মাটিতে তাকত দেখাবে, তাকত দেখাতে হবে। এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শান্তি বজায় রাখা। বিজেন্দ্র সিংহ, সুমন ঘরাই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সজলের কাছে একটাই কথা বলার, ইট ইজ ইউর গেম প্ল্যান। বিজেপি এ রাজ্যে পরিকল্পনা করে দাঙ্গা বাঁধিয়ে, অশান্তি বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা চলছে। ইট ইজ ইউর গেম প্ল্যান বলছেন মুখ্যমন্ত্রী। আসলে এটা মুখ্যমন্ত্রীর আগেকার গেম প্ল্যান ছিল, এখন একটু বুমেরাং হয়ে যাচ্ছে। দেখুন, আগেকার মানে কি? যখন তোমাদের সঙ্গে ছিল? না না, আজ থেকে 3-4 বছর আগে অবধি এটাই ছিল গেম প্ল্যান, যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতে হয়। এখন দুধ আর লাথি তিনি খেয়েছেন, কিন্তু বাংলার মানুষকে ফল ভোগ করতে হচ্ছে। মুশকিলটা হচ্ছে অধর্মের থেকে ধর্মের পথে থাকাটা সকলের জন্যই খুব গ্রাহ্য। আমি দেখুন, প্রথমে মুখ্যমন্ত্রী দুটো কথা বলেছেন, দয়া করে কেউ দাঙ্গা বাঁধাবেন না, এই কথাটা একজন মুখ্যমন্ত্রী সুলভ। কিন্তু পরের কথাটা যিনি বলেছেন, যে কথাটা উনি বলেছেন, সেটা হচ্ছে ইট ইজ ইয়োর গেম প্ল্যান। এখান থেকেই পরিষ্কার যে মুখ্যমন্ত্রী আসলে চানটা কি। এই মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় যে গরুর দুধ খাই, সে গরুর লাথি খাই বলে তাদের ভোটটাকে কনসলিডেট করেছিলেন। এবার উনি কখনো বুঝতে পারেননি এই দিকের কনসলিডেশন যখন তার হাইয়েস্ট পিকে পৌঁছে গেছে, তখন অটোমেটিক করছে উল্টো দিকেও মানুষ জোট বাঁধতে শুরু করেছে। যেদিন মোয়াজ্জেম ভাতা পেয়েছিলেন, সেদিন পুরোহিতের মনে ব্যথা হয়েছিল যে কেন আমি পেলাম না। এই জায়গা থেকেই বাংলা কিন্তু ভাগ হয়েছিল সাম্প্রদায়িকভাবে। দেখুন, যদি গেম প্ল্যান আমাদের, আর এই জায়গা থেকেই তোমরা রাজনৈতিক লাভ তুলতে চাইছো। স্বাভাবিক, লোহা লোহে কো কাটতে হয় দাদা, এটাকে তো অস্বীকার করা যাবে না। তুমি শুরুতে বললে ধর্মের পথে চলাই ভালো, সেটা রাজনীতির ধর্ম না ধর্মের রাজনীতি। আমি গন্ধা ধর্ম বলিনি। যেদিনকে দাঁড়িয়ে ঈদের নামাজের এতে সমাবেশে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী বলছেন হিন্দুদেরকে উদ্দেশ্য করে গন্ধা ধর্ম, বলুন এরপর যদি ধর্ম নিয়ে রাজনীতি হয়, আরে রাম তো রাজাই পরিচিত, আর রাজার কাজই রাজনীতি। এই জায়গাটা ভুলে গেলে চলবে না যে রাম রাজত্ব, এই কথাটা আমরা বারবার হিন্দু মুসলমান সবাই ব্যবহার করি, যে একজন প্রকৃত রাজার রাজত্ব, সেটাই হচ্ছে রাম রাজত্ব। তো রামকে নিয়ে রাজনীতি হবে, তার অবাক হবার কি আছে? ঠিক, কিন্তু উনি বলছেন এই গান্দা শব্দটা উনি তোমাদের মানে জুমলা পার্টির যে ধর্ম সেইটাকে, এটা উনি দোষ কাটাচ্ছেন। এখন ওনার মনের কথা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার পর এখন উনি এসব বলে বলে দোষ কাটাচ্ছেন, যে তপবনে নেই, সুন্দরবনে নেই, দার্জিলিং এ নেই। এগুলো ন্যাকামি ছাড়ার কিচ্ছু বলতে ইচ্ছে করে না। কিন্তু না, আমি শব্দটা হচ্ছে, এটা প্রতিশব্দ দাদা, এটা শব্দ নয়, এটা প্রতিশব্দ। আমার ধর্মকে আমার মা যেটা মেনে এসছেন, আমার ঠাকুমা যেটা মেনে এসছেন, আমি যেটা মেনে এসছি, যেটা মেনে আমি বড় হয়েছি, তাকে যদি কেউ গন্ধা বলে,
তার থেকে গন্ধার কিছু হতে পারে না। আপনি তাকে অপশব্দ বলুন আর যাই বলুন, বাংলার মানুষ এটাকেই বিশ্বাস করবে। আমি এটাও বলি যে দেখুন, ধর্মের সঙ্গে রাজনীতির যে একটা মেলবন্ধন হয়েছে আপনার প্যানেল দেখলেও বোঝা যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে মুসলিমরা কিন্তু রামনবমী নিয়ে একটাও লুস্টক করছে না এখন অবধি। এটাকে আমি তাদের গেম প্ল্যান বলবো না। রাম মন্দির নিয়ে মুসলিমরা কম সমালোচনা করেন কোনো সমালোচনা করেননি, কিন্তু করেছে যারা এই মদন মিত্রর মতন মালেরা। নিজের বাপ ঠাকুরদাকে কুত্তা বলছে। আমি কি বলবো, বলছে বগলেস খুলে দাও, তাকে কি ভালো লোক বলবো? বগলেস খুলে দাও, কার বগলেস? তাকে বলছে চেন বগলেস খুলে দাও, আপনি বলছেন তাকে তুমি ভালো লোক বলো। এটা ভালো লোক না, তোমার শব্দ তো তোমারই শব্দ, মদন মিত্রের শব্দ তো নয়। প্রথম শব্দটা তুলে নিলাম, কিন্তু কুকুর, বাপ ঠাকুরদাকে যে কুকুর বলছে এটাকে তো অস্বীকার করতে পারবেন না। মজা হচ্ছে শওকত মোল্লা বলছে রামনবমীর মিছিলে হাঁটবে, শওকত মোল্লা বলছে রামনবমীর মিছিলে হাঁটবে, হুমায়ুন কবির গীতা নিয়ে শপথ করছে, আর সেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যেটা দাঙ্গা দাঙ্গা দাঙ্গা। আপনি বলুন, আমি অনুরোধ করব যে মুখ্যমন্ত্রীকে কোনো ধর্মীয় সমাবেশে কোনো রাজনৈতিক দল কোনো সম্প্রদায়ের মানুষ আপনারা দয়া করে ডাকবেন না। মুখ্যমন্ত্রী থাকবেন না। দেখুন প্রধানমন্ত্রীও আজকে থাকবেন না, কিন্তু দাদা শেষ করি, সেটা হচ্ছে উনি যে বীজটাকে ইমপ্লান্ট করে দিয়ে যাচ্ছেন, এই বীজটা কিন্তু থেকে যাবে, এই বীজটা কিন্তু থেকে যাবে। এটা আজকে চারা থেকে বলতে গিয়ে তোমার যেটা শোনালো সেটা হচ্ছে বিষ। আসলে এই বীজ হচ্ছে ওর সঙ্গে এই জায়গায় আমি একমত যে ওটা বিষই, এবং দেশভাগের সময় হয়তো সেই বিষটা প্রথিত হয়ে গেছিল এবং সেইটা থেকে যায়, এই জায়গায় আমি একমত। কিন্তু সজলের সঙ্গে আমি তীব্রভাবে দ্বিমত, যেখানে সেটা হচ্ছে শব্দ অন্য কে কি বলেছে বলে যদি নিজেদের শব্দ আমরা নির্ধারিত করি। গত নির্বাচনে আমরা দেখেছিলাম সজল 2 অক্ষরে মঞ্চের ওপর থেকে, আমি তোমার দল বলছি না তো, শাসক দল বিরোধী দল 2 অক্ষরের গালিগালাজে নেমেছিল। মানে আমার আশঙ্কা যে এইভাবে চলতে থাকলে পরের নির্বাচনে ওটা 4 অক্ষরের গালিগালাজে নেমে আসবে প্রকাশ্যে, পাবলিকলি, মঞ্চের ওপর থেকে। কোন দিকে যাব আমরা? কিন্তু আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের আসবো। আমি একটাই কথা বলছি যে মানে সজল ঘোষ কি বলবে সেটা তো আমরা প্রত্যেকে জানি, যে যার নেতা 2024-এর লোকসভা নির্বাচনের পরাজয়ের পর যিনি বলেছিলেন জো হামারা সাথ হাম উনকা সাথ, মানে নরেন্দ্র মোদী যে কথাটা যে দলের নেতা 30% কে ভাগীরথীতে ভাসিয়ে দেবে সেটাও ঠিক কথা না। দুটোই আপনার নিন্দনীয়, দুটোই নিন্দনীয়। হ্যাঁ, তো দুটোই আরামসে দুজনের দলে থাকে। সেই উত্তরাধিকারটা তো ওই বলতে বাধ্য হচ্ছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত একাধিক জাজমেন্টে বলতে বাধ্য হচ্ছে। বেশ, আমি বলছি জায়গার কথা বললে আরো অনেক বলতে হবে। আমি আলোচনার পরবর্তী পার্টে আসবো যে পুলিশের কাছে চিঠি অবধি গেছে যে কোন কোন জায়গায় অশান্তি হতে পারে, তার দুটো দিকই আমরা সমানভাবে আপনাদের সামনে বিশ্লেষণ করব। কিন্তু আমার পরের প্রতিবেদন, যা ইতিমধ্যেই শিরোনামে শুধু উঠে আসেনি, আলোচনাতে উঠে এলো, মনে হচ্ছে নেতৃত্বের পায়ে ধরে বলি 1 ঘন্টার জন্য বগলস আর চেনগুলো খুলে দিন, তারপর গল্প শেষ। মদন মিত্র বললেন। উল্টো দিকে অগ্নিমিত্রা পাল বলছেন রামনবমীর মিছিলে বাধা দেয়া হলে অশান্তি হবে। এবং পরপর মদন মিত্র বললেন পার্টি যদি বলে 1 ঘন্টা সময় লাগবে না বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে ফাঁকা করে দিতে। আমাদের আশঙ্কাটা খুব পরিষ্কার, এবং সেই আশঙ্কা শুধু তৃণমূলকে নিয়ে নয়, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে, যে নেতারা যদি এই ধরনের গরম ভাষণ প্রকাশ্যে বলেন তার একটা সরাসরি প্রভাব পড়ে নিচুতলায়, এবং অনেক সময় সেই উত্তেজনা এমনকি রক্তক্ষরণেরও কারণ ঘটে। সেই দিকেই কি আমরা যাচ্ছি? পরের প্রতিবেদন। আমার হৃদয়ের অন্তর থেকে মনে হচ্ছে গিয়ে নেতৃত্বের পায়ে ধরে বলি 1 ঘন্টার জন্য হাতের বক্সগুলো খুলে দিন। যারা হিন্দু বিরোধী রাজনীতি একদিন করে এসছে ওরা প্রমাদ গুনছে, তাই চমকাবার চেষ্টা করছে। কথায় বলে রামবান, কিন্তু রামের আবির্ভাব ঘিরে বাংলায় এখন তৃণমূল বিজেপির মধ্যে বাকযুদ্ধ না বলে বানযুদ্ধ চলছে বললেও ভুল হবে না। হুমকি, হুঁশিয়ারি, হুঙ্কারের ছড়াছড়ি, ভগবান রামকার, তৃণমূল বিজেপির মধ্যে যেন পেটেন্ট নেওয়ার যুদ্ধ চলছে। পার্টি যদি বলে 1 ঘন্টা সময় লাগবে না বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে ফাঁকা করে দিতে, একদম ফাঁকা, চল বললেই চলে যাবে, কিছু করতে হবে না, হাতের চেনগুলো খুলে দিন 1 ঘন্টা, তারপর আবার কি গল্প শেষ? কি আছে বলো তো?
তারপরে একবার আসবে, মালা টালা দিতে আসবে। রামনবমী আমাদের, ওদের আবার কি? রাম দুর্গার অকাল বোধন করেছিলেন, সেই দুর্গাকে হেরিটেজ করে এনেছেন মমতা। রাম দুর্গা সব তৃণমূলের প্রপার্টি। পশ্চিমবঙ্গে তো বিরাট সংখ্যায় আমাদের হিন্দু ভাই বোনেরা তারা রাস্তায় নামবে এবং আমরা রামনবমী পালন করব। কিন্তু যদি বাধা দেওয়ার জন্য পদক্ষেপ নেয় তাহলে অশান্তি হবে। যদি অন্য ধর্মের উৎসবে সেখানে যদি ছোড়া, লাঠি এইসব নিয়ে যদি খেলা দেখানোর পারমিশন পুলিশ দেয়, তাহলে হিন্দুদের রামনবমীতে কেন হবে না? ভোটের আগে তৃণমূল বিজেপির মুখে রাম নাম, যে যার মতো টার্গেট সেট করছেন, হুমকি দিচ্ছেন, কার্যত ভাষা সন্ত্রাস। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। কেউ বাড়িতে থাকবেন না, সবাই নামবেন। এই সকাল থেকে পাগলের মতো, পাগলা দাসুর মতো চেঁচিয়ে যাচ্ছে শুভেন্দু, পাগলা দাসুর মতো ঘো 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 করে, এই দেখে নেবো 1 কোটি। কে? হরিদাস পাল। আরে 1 কোটি দেখেছিস? নধর পাটার মতো গোল 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 করে বলছিস। দেখেছিস 1 কোটি? কটা শূন্য লাগে জানিস? মদন মিত্রের হুঙ্কার শুনে তার নিজের দলও যেন কিছুটা সতর্কিত। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। আমাদের দল কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কোনো রকম খবরদারি বা দাদাগিরি বা সেই ধর্মীয় অনুষ্ঠানকে জবরদখল, এই রকম মানসিকতা আমাদের দলের নেই। সব মিলিয়ে কে কত বড় রামভক্ত তা জাহির করার যেন প্রতিযোগিতা চলছে। কৃষ্ণেন্দু অধিকারী, কৌশিক গাতাইত ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অশান্তির সম্ভাব্য লোকেশন নিয়ে কথা হচ্ছিল। আমি বলছি, রামনবমীর আহ্বায়ক যারা, উদযাপন কমিটির 20টা হিন্দুত্ববাদী সংগঠন, তাদের যৌথ মঞ্চ 43টা জায়গায়, সে নিয়ে আমরা আলোচনাও করেছি এই অনুষ্ঠানে, 43টা জায়গায় রামনবমী মিছিলের ওপর হামলার আশঙ্কায় পুলিশকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে আজকে দাঙ্গা শব্দটি একাধিকবার ব্যবহার করেছেন, অর্থাৎ কোথাও একটা সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে, আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী। শান্তি বজায় রাখা, যেটা আমরা বারবার বলি, শান্তি বজায় রাখা কিন্তু দুপক্ষেরই দায়িত্ব, এক হাতে তালি বাজে না। কি ভাবছেন আপনারা? আমি আমার পরের বক্তার কাছে যাব, মোহাম্মদ ইয়াহিয়া, বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। সুমনদা, বিষয়টা হচ্ছে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, রামনবমী, বিষয়টা শব্দটা হয়তো ধর্মীয়, কিন্তু এর মধ্যে পুরোটাই রাজনৈতিক এবং খুব স্পষ্ট করে বলতে গেলে কর্পোরেটকে মুনাফা পাইয়ে দেওয়ার জন্য একটা পুরোপুরি প্ল্যান্ড ওয়েতে এগুচ্ছে বিজেপি। খুব স্পষ্ট করে বলছি, বিজেপি সরকারের এখনো বলছি, এখনো পর্যন্ত যতগুলো, আজকে যেমন ওয়াকফ বিল এবং পাশাপাশি রামনবমী এসেছে, ওয়াকফ বিল পাশ হলে মুসলিমদের আর্থ, সামাজিক, রাজনৈতিক উন্নতি হবে কেউ বলতে পারবে না। মুসলিমদের নিয়ে 3 তালাক বিল পাশ হয়েছে, তাতে মুসলিমদের আর্থ, সামাজিক, রাজনৈতিক কোনো উন্নতি হয়নি। যতগুলো জায়গায় বিজেপি বিল নিয়ে আসার চেষ্টা করেছে মুসলিমদের বিরোধিতা করে, আসলে তারা পার্টিকুলার কোনো এক কর্পোরেট সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, মানুষের মনটাকে বিভ্রান্ত করার জন্য এই বিল এবং ধর্মীয় রাজনীতিগুলো নিয়ে আসছে। আমি ওয়াকফের আলোচনার পরের অংশে আসবো, কিন্তু রামনবমী ধর্ম পালন তো যে কোনো ধর্মের মানুষের অধিকার। আজকে যখন রামনবমীর মিছিল নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় কেন্দ্র সরকার 1000-এর কাছাকাছি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। হিন্দুদের তারা বেনিফিট দিচ্ছেন। গ্যাসের দাম কন্টিনিউভাবে বেড়ে আছে, হিন্দুদের জন্য আলাদা কোনো বেনিফিট নেই। পেট্রোল ডিজেলের দাম কন্টিনিউ বেড়ে আছে, হিন্দুদের জন্য শ্রীরাম বলার পরে জয় শ্রীরাম বললে কোনো বেনিফিট এক্সট্রা নেই। এবং হিন্দুদের যে লক্ষ লক্ষ কোটি কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাউকে দেননি। হিন্দু ব্যবসায়ীদের ভাতে মেরে দেওয়ার জন্য ইডি, সিবিআই রেড লাগানো হয়েছে। সুবিধা হয়েছে কার? পার্টিকুলার কোনো এক কর্পোরেট ব্যবসায়ী। ভারতবর্ষ থেকে 22 লক্ষ প্রাইম হিন্দু ব্যবসায়ী তারা ভারতবর্ষ থেকে ছেড়ে চলে গেছে। হিন্দুদের বেনিফিটের জন্য তারাও রামনবমী করছেন না, তারা করছেন পার্টিকুলার একটা রাজনৈতিক স্বার্থে। এর সঙ্গে ধর্মের সম্পর্ক কোনোভাবেই নেই। তারা কেন করছেন? রামনবমী বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান তো সাধারণ মানুষও পালন করে। সাধারণ মানুষকে তো বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে, ভাবি যে আজকে রামনবমী করো, কালকে অন্য কিছু করো। রামনবমী নিয়ে তো কোনো সমস্যা নেই। যদি পশ্চিমবঙ্গে, আপনি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আসুন, প্রায় 80,000-এর বেশি দুর্গাপুজো হয়, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নামে, এতটুকু একটা অশান্তি হয় না? 50,000-এর বেশি কালী পুজো হয়,
লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস আইডেন্টিটি বলছি, একটা কোনো অশান্তি হয় না? তাহলে রামনবমীর দিন অশান্তি হবে কেন? মুসলিম সম্প্রদায় থেকে কোনো রকমের কোনো উস্কানি দেওয়া হয় না, তাহলে কারা দেয়? পরিষ্কার যে পার্টিকুলার একটা রাজনৈতিক দল তারা ধর্মীয় রাজনীতির আড়ালে রাজনীতি করার জন্যই রামনবমী দিয়ে মানুষের মনটাকে বিভ্রান্ত করে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগবার চেষ্টা চলছে। এর সঙ্গে ধর্মের বেসিক্যালি কোনো সম্পর্ক নেই, পুরোটাই হচ্ছে একটা। কিন্তু পাশাপাশি এটা নিশ্চয়ই মানছেন যে এই রাজ্যের একজন নাগরিক ঠিক যেমন ভারতবর্ষের একজন নাগরিকের তার ধর্ম অনুযায়ী রামনবমী পালনের অধিকার আছে, মিছিল করার অধিকার আছে, এটা তো মানছেন? আসছে তো 100% অধিকার আছে। আমি যেগুলো বললাম দুর্গাপূজা, কালী পূজা, এগুলো কি পূজা নয়? এগুলো কি তারা ধর্মীয় রাজনীতি পালন করেননি? 100% করছেন। হোলি পালন হয়েছে এবং যত রকমের গোটা পৃথিবী ভারতবর্ষে যত ধর্মীয় উৎসব আছে পালন তো হচ্ছে। তাহলে পার্টিকুলারলি পশ্চিমবঙ্গে এটাকে নিয়ে এত উত্তেজনা ক্রিয়েট কারা করছেন, কেন করছেন? আমার পাশে সন্ন্যাসী বসে আছেন, কই উনি তো কোনো মন্তব্য দিয়ে কোনো প্রভোকেট করছেন না, আমরা তো করছি না। ওনার কাছে আসবো, তার আগে সজলের উত্তরটা নেব। দেখুন, ইমাম ভাতা যারা পায় তারা সরকারের হয়েই গান গায়, এটা তো খুব স্বাভাবিক, আর উনি তাদের নেতা। আমি ওনার কথার মধ্যে না দেবাংশুকে খুঁজে পেলাম যে গ্যাসের দাম হিন্দুরা কি সুযোগ পেল। আরে হিন্দুদের জন্য গ্যাসের দাম আলাদা, কবে এটা কবে বলেছি? কিন্তু এটা পেট্রোলের দামে কবে সুযোগ পেল আসলে উনি জানেন না, ওনাকে হয়তো পেট্রোল কিনতে হয় না, সরকার দেয়। সেটা হচ্ছে আমাদের এখানে 106 টাকা পেট্রোল, আর উত্তরপ্রদেশে 96 টাকা। দরকার হলে পেট্রোল কিনতে হলে উত্তরপ্রদেশ চলে যাবেন, গেরুয়া ভাগোয়াদারি ওখানকার মুখ্যমন্ত্রী। আপনি যেটা বলছেন সামাজিক অবস্থার পরিবর্তন হয়নি। আমি প্রশ্ন করি, আপনি নিশ্চয়ই মেয়ের বাবা নয়, আপনি ভোগবাদী পুরুষের দলে, সেই জন্য আপনি 3 তালাক চাই, মানে তার বিরোধিতা করছেন। যদি মেয়ের বাবা হতেন তাহলে আপনি 3 তালাককে সমর্থন করতে বাধ্য থাকতেন। এটা কোনো ধর্মের ব্যাপার নয়। আপনার মেয়েটাকে যদি সজলদা খুব স্পষ্ট করে বলতে হচ্ছে, প্রথমত কথা আমি মেয়ের বাবা, আর দ্বিতীয়ত চিৎকার করছেন কেন? আমি তো আপনি যখন বলেছেন আমি শুনেছি মন দিয়ে, আমার কথাটা শুনুন। 3 তালাক বিলে 3 তালাক বিল, 3 তালাক হচ্ছে একটা সিভিল ম্যাটার। সিভিল ম্যাটারে আপনি 3 তালাকটাকে ক্রিমিনাল অফেন্স করে দিয়ে মুসলিম সোসাইটির কি সুবিধা করেছেন? একটা মেয়েকে যদি একটা ছেলে কোনোভাবে ভুল ক্রমে বলে তালাক দিলাম, তাকে আপনি 3 বছর জেলে ঢুকিয়ে দিয়ে ওই পরিবারটাকে, ওই মহিলাটার কি বেনিফিট আপনি করেছেন? বোঝান না, না আপনি বলুন, না না আপনি আবার বোঝান, না না আমি আপনাকে বলছি উল্টো দিকে যাচ্ছেন, বোঝান। আমি গেলামই না, মুখই খুললাম না। আমি আপনাকে প্রশ্ন করি যে 3টে তালাক দিয়ে যদি এখন না হয় ছেলেটাকে জেলে ভরে দিচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে মেয়েটাকে যদি বাড়িতে বসিয়ে দিয়ে যেত, মেয়ের বাবা হিসেবে আপনার কেমন লাগতো? এই প্রশ্নটা করি। আপনারা অ্যামেন্ডমেন্ট চান, উত্তরটা নেই। মানে আমি বলছি ইয়াহিয়া সাহেব, আপনি 3 তালাকের পক্ষে না বিপক্ষে? আপনি বিল বাদ দিন। প্রথমে তো বললেন যে 3 বছর জেল হয়ে যাবে, তারপরে আবার সেটা ঢোক গেলে সেই ক্লজটাই ক্যান্সেল করলেন কেন? তাহলে সেটা নিয়ে আলোচনা করছেন কেন? এই যে আপনি ক্যান্সেল, তাহলে তো শুনুন না, রেকটিফাইড তো আপনি মেয়ের বাবা হয়েও আমাকে 3 তালাকের আমাদের আলোচনা অন্য রাস্তায় চলে যাচ্ছে, ব্যক্তিগত আক্রমণ নয়, কারুর ক্ষেত্রেই নয়। বেশ বেশ, আমি এখান থেকে এটা ব্যক্তিগত আক্রমণের জায়গা নয়। আমি এইখানে বিজেপির রাজ্য, তৃণমূলের রাজ্য বুঝি না, কিন্তু প্রত্যেকটা রাজ্য আমরা আলোর দিকে এগোবো নাকি অন্ধকারের দিকে, আমি দুজনকেই থামালাম। আমার পরের প্রতিবেদনটা আপনাদের সামনে রাখলাম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি এই রামনবমী নিয়ে কি করছেন। পরের প্রতিবেদন। আমি চাই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক। রাম সবাইকে গ্রাস করে ফেলবে, রামই ভারত, ভারতই রাম। রামনবমী নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি এখন রামময়। বিজেপি তৃণমূল ভোটের স্বার্থে সবাই রাম স্মরণে। বিধানসভা ভোটের আগে সবার মুখে রাম নাম। রামনবমী পালনে বিজেপির থেকে পিছিয়ে থাকতে চাইছে না তৃণমূল। খাস কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ির পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোলেও বিরাট রাম শোভাযাত্রা করার পরিকল্পনা করেছে শাসক শিবির, যার দায়িত্বে তৃণমূলের হিন্দু সেলের নেতা ও জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। রামের ব্যানারে আছে দাদা, এটা কোনো ব্যানার দরকার নেই, এটা রামের ব্যানার। কেন রাম দিকে বড় ব্যানার হতে পারে না। দেখুন, এটা আমি বললাম না, এটা অ্যাপলিটিক্যাল। আমি কোনো এটা পলিটিক্যাল কালার দিতে চাইছে না, বলবে না ওর র্যালি, আমার র্যালি, তোমার র্যালি। আমরা রাম যাত্রা করছি, রাম যাত্রাতে যে রাম ভক্ত আছে ও আমার সঙ্গে আসতেই পারে।
বিজেপি আজকে হয়তো কিছুদিন দিয়ে না রাম ভক্তি ওনার কাছে এসছে, ওনার সবসময় এটাকে পলিটিসাইজ করতে চেয়েছে ধর্মকে। শনিবার লেক টাউনে রামনবমীর পুজোর উদ্বোধন করবেন দমকল মন্ত্রী সুজিত বসু। রামনবমীর পুজো তো আজ থেকে হচ্ছে না, এখানে তো বহু বছর ধরে বাংলায় রামনবমীর পুজো হয়। এর সঙ্গে যেভাবে দেখানো হচ্ছে যে রামনবমীকে কেন্দ্রে, আমার মনে হয় বাংলা খুব কালচারাল জায়গা, বাংলা কৃষ্টি সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। বাংলা মানুষ বোঝে, আর বাংলার মানুষ যেটাকে মনে করে যেটা সত্য সেটাই করে বাংলার মানুষ। রামনবমীর 4 দিন আগেই জলপাইগুড়ি শহর ছেয়ে গেছে রামনবমী উদযাপনের পোস্টারে। জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌশালী দাস ও যুব নেতা দীপঙ্কর ঝার নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে করা হচ্ছে লিফলেট বিলি। 6 এপ্রিল রামনবমীর দিন আমাদের ওয়ার্ডের তরফ থেকে, আমার উদ্যোগে এবং ওয়ার্ডের কর্মীবৃন্দের সহায়তায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। সারাদিনব্যাপী একটা প্রসাদ বিতরণ হবে, প্রসাদ হবে তৈরি হবে। লিফলেট আকারে আমাদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে, সবাইকে আমরা আহ্বান করছি। রামনবমীর ঠিক আগেই নদিয়ায় উদ্যোগ নেওয়া হয়েছে শতাব্দী প্রাচীন রঘুনাথ জিউ মন্দির সংস্কারের। নাট মন্দিরের শেড তৈরি করতে নিজের বিধায়ক তহবিল থেকে প্রায় 2.5 লক্ষ টাকা দিয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক। সবাই এবং বিধায়ক দুজনে মিলে এই মন্দিরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয় এই কাজ হয়েছে আনুমানিক। হিন্দুত্বটা হচ্ছে ভগবানকে রাস্তায় নেমে এনে শুধু ভোট করা। 2019 সাল থেকে 24 সালে সাংসদ কটি মন্দিরে ডেভেলপ করেছে। রামনবমী পালন নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কার্যত কম্পিটিশন চলছে। ঈদ শান্তিপূর্ণ হয়েছে, তার জন্য কারণ কি? তার কারণ হচ্ছে সনাতনীরা কখনো হিংসা করে না, নিজ ধর্মে আস্থা রাখে, অপর ধর্মে শ্রদ্ধা করে। মমতা ব্যানার্জির জন্য হিংসা হয় বাংলায়। মোটামুটি মমতা ব্যানার্জি বুঝে গেছে যে মুসলমান ভোট ব্যাংক মোটামুটি ম্যানেজ হয়ে গেছে, এবার হিন্দু ভোট ব্যাংকেও যাতে আমার দখলে থাকে তার জন্য এবার ময়দানে নামো, অর্থাৎ রাম তুমি আমারও। সব মিলিয়ে রাজনীতির সব রাস্তা এখন রামে গিয়ে ঠেকেছে। প্রসেনজিৎ অধিকারী, রাজা চট্টোপাধ্যায় ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা মহামণ্ডলেশ্বর মহানির্বাণী আখড়ার স্বামী পরমাত্মানন্দ। তার কাছে আমার প্রশ্ন থাকবে, দেখুন দায়িত্ব সবার, কিন্তু সব থেকে বেশি দায়িত্ব হচ্ছে আয়োজকদের। যে 20টা হিন্দুত্ববাদী সংগঠন এই বিশেষ করে তারা আহ্বান জানাচ্ছে, রাস্তায় নামার ডাক দিচ্ছে, তাদেরও শান্তি বজায় রাখার দায় এবং দায়িত্ব আছে। স্বামী পরমাত্মানন্দর কাছে আমার প্রশ্ন থাকবে যে একদিকে দাঙ্গা উত্তেজনা, যে উত্তেজনা স্টুডিওতেও সঞ্চারিত হচ্ছিল, এইটা রাস্তায় যাতে সাধারণ কর্মীদের মধ্যে অন্য চেহারায় না টার্ন করে, সেই বিষয়ে দায় এবং দায়িত্ব প্রত্যেকের আছে। আশা করি আপনি একমত। রামনবমী উপলক্ষে যে উত্তেজনাটা সঞ্চারিত হচ্ছে সেটা তৈরি করা একটা উত্তেজনা। বারবার একটা পক্ষ থেকে এই উত্তেজনাটাকে প্রমোট করা হচ্ছে। দাঙ্গা হবে, সংঘর্ষ হবে, কিংবা কেউ বলছে আমরা প্রস্তুত আছি। আরে পুলিশকে তো নিরাপত্তার জন্য প্রস্তুত থাকতেই হবে, কিন্তু সেটা অন্য কোনো উৎসব, অন্য কোনো সম্প্রদায়ের কোনো অনুষ্ঠানে তার আগে থেকে তো এভাবে ঘোষণা করছে না। তা না করে আগে থেকেই যে একটা প্যানিক সৃষ্টি করা হচ্ছে, এটা থেকে কিন্তু মানুষের মনে একটা বিষ বাষ্প ছড়িয়ে পড়ছে। মনে রাখতে হবে, রাম কিন্তু কোনো দেবতা নয়। বাল্মীকি নিজে বলেছেন রাম হচ্ছে নরচন্দ্রমা, একটা পূর্ণায়ত পুরুষ বলতে আমরা যা বুঝি রামচন্দ্র তাই। রাম বিগ্রহবান ধর্ম। এখন তার জন্মোৎসব পালন করতে গেলে আমাদের মনের ভেতরে এই আতঙ্ক, এই ঢিপঢিপানি ভয়, এটা নিয়ে এগোতে হবে কেন? বারবার কেন বলতে হবে যে এটা নতুন ধর্ম? এই ধর্ম রামকৃষ্ণের নয়, বিবেকানন্দের নয়, এই ধর্ম তপবনের নয়। এমন একটা অদ্ভুত তত্ত্ব কেন মানুষের মনের মধ্যে আসবে? কেন আসবে যে এই ধর্মে যারা রামচন্দ্রকে শ্রদ্ধা জানাতে যাবে তারা গন্ধা ধর্ম হয়ে যাবে? আসল কথা হচ্ছে আমাদের মনের ভেতরে রামচন্দ্র সম্পর্কে যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে সহানুভূতি, সেইটাকে যেন কোনোভাবে দমিয়ে দেওয়া না হয়। এবং আমাদের মাথায় রাখতে হবে যে রামচন্দ্রের যে জন্মোৎসব আমরা পালন করব সেটা যেন সর্বায়ত শান্তিপূর্ণ হয়। সেটা যেমন সনাতনীরাও শান্তিপূর্ণভাবে করবে, ঠিক তেমনি অন্য ধর্মের কোনো আঘাতও যেন তার উপর না আসে। মানে আপনি বলছেন দায় দুপক্ষেরই আছে। স্বামী পরমাত্মানন্দ বলছেন দুপক্ষেরই দায় আছে।
দায়িত্ব আছে। শুধু আদলা মারবে, শুধু ঢিল মারবে, শুধু পাথরবাজি করবে, আর একদল ধর্মের নামে, রামের নামে শুধু পাথর খেয়ে যাবে, এটাও যেমন হয় না, ঠিক তেমনি রামের নাম নিয়ে কোথাও অন্য কোনো আরাম তার মানুষের চলে যাবে, এটাও কিন্তু মেনে নেওয়া যায় না। রাম রাজ্য বলতে কাকে বোঝায়? রাম রাজ্য মানে শুধু বিজেপি রাজ্য নয়, রাম রাজ্য মানে শুধু ধর্মরাজ্য নয়, রাম রাজ্য মানে সুশাসন দীপিত রাজ্য, একদম ন্যায় নীতির দ্বারা পরিচালিত রাজ্য। আমাদের সেই বিবেক কোথায় গেল? আমাদের সেই বিবেকটা যদি আমরা রাখতে পারতাম, তাহলে কিন্তু আজকের এই কঠিন পরিস্থিতি তৈরি হতো না। এবং রামকে নিয়ে কাদের জন্য এই পরিস্থিতি এত কঠিন হয়েছে বলে আপনার মনে হয়? এই কঠিন পরিস্থিতি হচ্ছে কিছু রাজনৈতিক অনুপ্রবেশের জন্য। কিন্তু যেহেতু রামচন্দ্র নিজে রাজা, তাই রাজার জীবন থেকে রাজনীতিকে তো আলাদা করা যায় না। নীতির রাজা তাকে আমাদের ধরতে হবে। রাজনীতি মানে কেবলমাত্র রাজার নীতি নয়, নীতির রাজাকে আক্রমণ না করে আমরা যদি তাকে ধরতে পারি, তাহলে মনে হয় আমরা ঠিকভাবে রামনবমী পালন করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ স্বামী পরমাত্মানন্দ। সুমনদার কিছু আমার একটাই কথা, যে উনি অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ এবং ধর্মপ্রাণ মানুষ। প্রশ্ন আমার এই জায়গায় যে আমি আমার ধর্ম পালন করতে গেলে তা আরেক ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। আমি আমার রাম দেবতাকেও যেমন সম্মান করব, তাহলে তো আমারও মনে হয় যে আজকে ভারতবর্ষের কোনো মসজিদ যদি কোনোভাবে আক্রান্ত হয়, কোনো আক্রান্ত হয়, তখন এই ধরনের হিন্দু ধর্মের যারা করছেন তাদের তীব্র প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ কোথায়? সুমনদা, প্রতিবাদ কোথায় থাকে? আমি বলছি রেড রোডের মঞ্চ থেকে যখন রাজনৈতিক বার্তা যায়, তখন প্রতিবাদ কোথায় থাকে? আমার তো প্রশ্ন, আমাদের কথা কোনোটাই উচিত নয়। আমাদের পেছনে আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা আছে। আমি আমাদের কথা বাদ দিচ্ছি, উনি যে এসছেন ওনার মধ্যে তো কোনো রাজনৈতিক অনুপ্রেরণা নেই। তাহলে সেই মানুষ যিনি একটা ধর্মের প্রতিনিধিত্ব স্থানীয়, যিনি যথেষ্ট শ্রদ্ধেয় মানুষ, তাহলে তার মুখ থেকে আমি কেন শুনবো না যে একটা মসজিদ আক্রান্ত হলে আমি সেখানেও সমানভাবে প্রতিবাদ করবো? মসজিদ আক্রান্ত হলে, যদি অন্যায়ভাবে মসজিদ আক্রান্ত হয়, তাহলে নিশ্চয়ই আমরা তারও প্রতিবাদ করব। উত্তরটা নেব আমি দুজনের কাছেই আসবো। দেখুন, ইয়াইয়া সাহেবরা যদি মন্দির ভাঙলে, মন্দির ক্ষতিগ্রস্ত হলে প্রতিবাদ করেন, আর স্বামী পরমাত্মানন্দরা মসজিদ ক্ষতিগ্রস্ত হলে ভাঙলে প্রতিবাদ করেন, তাহলে তো সমস্ত সমস্যার সমাধান। আমি বলছি এটাই তো আদর্শ হওয়া উচিত। আগের দিন আমি স্পষ্ট করে বলেছিলাম, আজকে যারা আছেন বিজেপির প্রতিনিধি, অন রেকর্ড বলে যেতে পারছি, পশ্চিমবঙ্গে 40,000-এর বেশি মসজিদ থেকে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কোনো মসজিদ থেকে যদি কোনো উস্কানিমূলক বক্তব্য থাকে আমাকে নেক্সট দিন এসে বলবেন। আর দ্বিতীয়ত, দায়িত্ব নিয়ে সজলদা বলুন যে তাদের কোনো মিছিল থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য হবে না, 1 নম্বর। 2 নম্বর কথা, পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে প্রায় লাখখানিক মন্দিরে আক্রান্ত হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, ঘটনাচক্রে শেষ বেলায় বিজেপি নেতা। না না, মূর্তি ভাঙা হয়েছে এবং সেটা হিন্দুরাই ভেঙেছে, এর মানে কোনো প্রচুর রেকর্ড আছে, জিজ্ঞাসা করুন। নাই তো নদিয়া পুরো বিষয়টা ধর্মস্থান ধ্বংস নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় নয়। আমি এইখান থেকে খানিকক্ষণ আগে দেখালাম তৃণমূল কংগ্রেস তারা বেশ স্ট্র্যাটেজির অনেকটা পরিবর্তন করে রামনবমীতে তারা মিছিলের আয়োজন করেছে। এবার ঠিক পাশাপাশি সমান্তরালভাবে দেখাবো বিজেপি রামনবমীর প্রস্তুতি, ঠিক যেভাবে তৃণমূলের দেখালাম এবার বিজেপির দেখালাম। দেখুন, 26-এর বিধানসভা ভোটের আগে মিশন রামনবমী। তৃণমূল বিজেপি উভয় পক্ষই তাল ঠুকছে। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। রামের ছায়ায়
সবাই একদিন চলে আসবে। আমরা তো চাই মুখ্যমন্ত্রী তিনিও রামনবমীর মিছিলে সামিল হয়ে যান। রামনবমী উপলক্ষে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। কলকাতা থেকে জেলা চলছে জোরদার প্রচার। বাঁকুড়া থেকে বেহালা, কাশীপুর, বেলগাছিয়া সর্বত্র নজরে আসছে পোস্টার, ব্যানার, হোর্ডিং। আর কয়েকদিন পরেই রামনবমী, শক্তি দেখাবেন তো, শক্তি। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে, হিন্দু তাকত দেখাবে। বুধবার সল্টলেকের প্রায় প্রতিটি আইল্যান্ডে চোখে পড়েছে রামনবমীর হোর্ডিং। শোভাযাত্রায় সামিল হবার আমন্ত্রণ বার্তা পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্যাপেও। রাজ্যের বিভিন্ন জায়গার মতো সল্টলেকেও রামনবমীর দিন শোভাযাত্রা বেরোবে। আর এই রামনবমীর দিন যে শোভাযাত্রা বেরোবে তার হোর্ডিং সল্টলেক, চিংড়িঘাটা বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সূত্রের খবর, রামনবমী উদযাপন সমিতির ব্যানারে 3000 মিছিল হবে রবিবার। দিকে দিকে 1 লক্ষ পুজোর আয়োজন করা হবে। এবার 400-র বেশি নতুন মিছিল হচ্ছে। আগে যেসব জায়গায় হতো সেখানেই শুধু অস্ত্র মিছিল হবে, নতুন মিছিলে অস্ত্র থাকবে না। রামনবমী উদযাপন সমিতির ব্যানারে মিছিলেই বিভিন্ন জায়গায় অংশ নেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। আমার সঙ্গে আপনাদের রামনবমীর দিন সন্ধ্যায় ইন্টালির র্যালিতে, বন্দরের র্যালিতে দেখা হবে। আর হনুমান জয়ন্তীর দিন উত্তর কলকাতার র্যালিতে আমি থাকবো 5টার সময়, হাওড়ার র্যালিতে আমি থাকবো 6:30টার সময়। পথেই দেখা হবে। জয় শ্রীরাম। এর মধ্যে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের মুখে আবার শোনা গেছে আশঙ্কার কথা। আগামী রামনবমীর শোভাযাত্রায় আবার আক্রমণ হতে পারে, আবার হিংসাত্মক হয়ে উঠতে পারে মুর্শিদাবাদ মালদার পরিস্থিতি। আমরা যে 27% এখনো টিকে রয়েছি, এর জন্য গোটা পশ্চিমবাংলার মানুষের অবাক হওয়া উচিত। সেখানকার সংখ্যালঘু যারা ওই মুর্শিদাবাদ মালদায় সংখ্যালঘু, তারা নিরাপত্তা পাক। রাজ্য সরকার যদি সেটা না চায়, বাধ্য হয়ে আমরা উপদ্রুত অঞ্চল ঘোষণার জন্য কেন্দ্রের কাছে দাবি জানাবো, বা সেই এলাকায় যদি 355 জারি করা যায় তারও দাবি জানাবো। নতুবা আমরা বলবো যেন স্থায়ীভাবে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনা হোক। হিন্দুদের উপর আক্রমণ তো পশ্চিমবঙ্গে নেই। যদি বাংলাদেশের কথা বলেন তাহলে প্রথম প্রশ্ন করতে হবে নরেন্দ্র মোদীকে যে বিদেশ নীতি কি, সেই প্রশ্ন করতে পারবেন? সেই বুকের পাটা আছে? আমরা তো এখনো জানি না বাংলাদেশের ব্যাপারে বিজেপির বিদেশ নীতি কি। শুধুমাত্র কলকাতাই নয়, রামনবমীকে কেন্দ্র করে বাঁকুড়াতেও গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। একদিকে চলছে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির জনসংযোগ, সেই সঙ্গে মিছিলে, ফ্লেক্সে, পতাকায় বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের প্রচার চলছে জোর কদমে। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গত 41 মিনিটে আপনারা বুঝে গেছেন, আমার বলার অপেক্ষা রাখে না, যে এ রাজ্যে কোথাও একটা চূড়ান্ত মেরুকরণের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের জ্ঞানে এই ভাগাভাগি, উস্কানি, উত্তেজনা, রিলিজিয়াস পোলারাইজেশনের এই ছবি কিন্তু এই পর্যায়ে, এই স্তরে আমরা দেখিনি। মেরুকরণ মানে কিন্তু একেবারে রাজনীতির কথা বললে, গোদা রাজনীতির কথা বললে তার ভিত্তিতে ভোট ভাগ হওয়া। ঠিক সেইখানে অন্য রাজনৈতিক দলগুলো কি ভাবছে। এসএফআই ঘোষণা করেছে যে তারা সকাল থেকে রাত অবধি ওই দিন, অর্থাৎ রামনবমীর দিন, অর্থাৎ আগামী রবিবার, অর্থাৎ 6 তারিখ কলেজ বিশ্ববিদ্যালয় গেটের সামনে ক্যাম্প করবে, রাত পাহারা দেবে, ইত্যাদি ইত্যাদি। আমার পরের বক্তা কংগ্রেসের সৌম্য আইচরায়। সৌম্যর কাছে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে এই গ্র্যান্ড ওল্ড পার্টি, 140 বছরের কংগ্রেস দল, যাদের সেকুলার শক্তি এবং সেকুলার বলে পারসেপশন হচ্ছে যে তারা ক্রমশ এই পোলারাইজেশন, এই মেরুকরণের রাজ্যে ক্রমশ দুর্বল হচ্ছে, সেদিন তাদের কর্মসূচি কি, তাদের অবস্থান কি থাকবে? সৌম্য, নমস্কার। প্রথম কথা হচ্ছে যে আপনি আমাকে বলতে দিয়েছেন যখন, তখন আমি তার মানে একটু শেষের দিকেই আর কি, খুব সুন্দর লাগছিল আলোচনাগুলো শুনতে। যে পর্যায়ে গেছে, শেষ কোথায়, সবে তো শুরু। না, যে পর্যায়ে গেছে মোটামুটি এরপরে মানে হাতাহাতি হওয়ার উপক্রম আর কি, মানে পরিষ্কার শেষের সেদিন ভয়ঙ্কর। মানে হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের রাজ্যে বড় হয়েছি, রাজনীতি শিখেছি। সেই রাজ্যে আমরা শুনতাম যে রামকৃষ্ণ পরমহংসদেবের সেই প্রার্থনা, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত মুখপর পরমেশ্বর রাম। সেই রাজ্যের মানুষ আমরা,
সেখানে এসকালেশন, ধর্মীয় এসকালেশনের যে চূড়ান্ত রূপ, রাজনীতি যে নোংরা ব্যবহার, সেটা দেখতে দেখতে খুব মানে খারাপ লাগছে যে এত ঘৃণা নিয়ে, এত লড়াই নিয়ে কী করে এরা রাতে ঘুমোয়। আমি যখন বলছি, দেখুন, কেউ এক পক্ষ বলছে যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে ভালোবাসে, কিন্তু আবার ভুলে যাচ্ছে যে সেই গরুর মাংস বিক্রি করে সেই দলের নেতারাই আবার বিরাট বিরাট টাকা মুনাফা করছে। অদ্ভুত। আবার একজন মুসলমানদের দায়িত্ব নিয়ে ফেলেছেন বলে আমি ওনাদের দায়িত্ব নিয়ে ফেলেছি, যেন মুসলমানদের আর খিদে পায় না, তাদের চাকরি বাকরির দরকার পড়ে না, রুটি রুজি রোজগারের বাসস্থানের প্রয়োজন হয় না। আবার একদল পুরোপুরি পেটেন্টাইজ করে নিয়েছে হিন্দুদের, যে আমরা হিন্দুদের দায়িত্ব নিয়ে ফেলেছি, ফলে হিন্দুদের রুটি রুজি রোজগার বাঁচে। যখন এই যে রামনবমীর মিছিল হবে, খুব ভালো তো। আমরা পশ্চিমবঙ্গের রামনবমীকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে হয়েছে, আগেও হয়েছে, নতুন কথার কিছু নেই। কিন্তু দেখুন ভাষা প্রয়োগ, দেখুন ভাষা প্রয়োগ, বলছে হাতের বকলেস খুলে দাও, বকলেস খুলে দিলেই আমি বুঝে নেব। আবার এই রাজ্যের একজন নেতা বলছেন যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তার মানে এই যে হুমকি দিয়ে যে কাউন্টার পোলারাইজেশন করে উত্তেজিত করছে, টেনশন এসকালেট করছে, রাজধর্ম পালন করা যাদের দায়িত্ব তারা কি করছেন? আমার কাছে মুখ্যমন্ত্রী বলছেন, দেখুন খুব সুচারুভাবে। তুমি একটা চমৎকার শব্দ বললে, এসকালেশন। আমি বলছি কিন্তু ভোটের আগে রাহুল গান্ধী যখন প্রায় টেম্পল রান করেন, মন্দিরে মন্দিরে দৌড়ন, পইতে দেখান, সেটা এসকালেশন নয়? কিন্তু তার মানে এটা নয় যে রাহুল গান্ধী কোনো রাজ্যের সরকারে আছে বা রাহুল গান্ধী নিজে ক্ষমতায় মানে প্রধানমন্ত্রী হয়ে ভোট চাইতে বেরিয়েছেন। ও সরকারে না থাকলে সরকারে আসার জন্য আমার বিশ্বাস, আমি যে ধর্ম পালন করি এটা আমার বিশ্বাস, কিন্তু আমি যখন কিন্তু বিশ্বাসটা দেখানো, পইতে আমার থাকতেই পারে, পইতেটা দেখানো। আমি যে ধর্মে আমি যে বিশ্বাস করি আর আমি ক্ষমতায় আছি, দুটোর মধ্যে তো তফাৎ আছে। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ঈদের নামাজের সময় দাঁড়িয়ে আমি দাঙ্গার কথা বলছি, আপনি ভয় দেখাচ্ছেন কাকে? মুসলমানরা কি আপনার ভয়ে আপনার ইয়েতে আছে নাকি? মুসলমানরা ভয় পেয়ে গেছে নাকি? এত দুর্বল তারা? আপনি তাদেরকে আশ্বাস দিচ্ছেন। আচ্ছা আপনি বলুন তো, এই রাজ্যে এই যে এত হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে, এই যে রামনবমীর মিছিল হবে, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ একসঙ্গে তরজা করছে, এই বলছে আমি তোমাকে দেখে নেব মুসলমান, আর এ বলছে যে দাঙ্গা আপনারা করবেন না, আপনাদের গেম প্ল্যান জানি। আচ্ছা মুখ্যমন্ত্রী যদি জানেন গেম প্ল্যান, কি ব্যবস্থা নিয়েছেন? হোয়াট ইজ ইউর প্রিএমটিভ অ্যাকশন ইউ হ্যাভ টেকেন টু রিডিউস দ্যাট অর স্টপ দ্যাট? আপনি করেননি। তার মানে কি আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাইছেন যে দাঙ্গা হোক, তাতে ভোট ভাগ হবে? যেমন ওরা চাইছে তাই আপনিও কি চাইছেন? কেন আপনি অ্যাকশন নেননি? আপনার পুলিশ প্রশাসন, আপনি দায়িত্বে। আপনি কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে আপনি শুধু কাগজ দিচ্ছেন? আপনি আজকে যখন বিরোধী দলনেতা, আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি সুমন, আমাকে একটা মিনিট সময় দেবেন। এই বিরোধী দলনেতা যখন রাজ্যে রাজ্যে বলে বেড়াচ্ছে, বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ঘুরে বেরিয়ে যে অমুক করব তমুক করব, দেখে নেব 1.5 কোটি, আর ঠিক ওনার সমর্থনে উনি যখন এই কথাগুলো বলছেন, তখন পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ওয়াকআউট করছেন, 3,500 স্কুল বন্ধ হচ্ছে, মানুষ ছেলে মেয়েদের শিক্ষা খাতে মেয়েদের যে পড়াশোনার ভাগ, এক হচ্ছে ভয় দেখিয়ে ভোট, আর দুই হচ্ছে যে যেটা প্রশ্ন, যথেষ্ট সঙ্গত প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যদি জানি চক্রান্ত, তাহলে তো পুলিশ অ্যাকশন নেবে। কজন গ্রেফতার হয়েছে? আমি ওই পুলিশ অ্যাকশন কি বিধান ভবন থেকে রাটিফাই করি আনতে হবে? পুলিশ কি করবে সেটা কি যে অভিযোগটা আমরা বামপন্থী সম্পর্কে পশ্চিমবঙ্গে করি, যে সঠিক শত্রু চিন্তা না চেনা, এই যে সেই একই অভিযোগ কিন্তু কংগ্রেস সম্পর্কেও করা যায়। আপনি দেখুন গোটা আলোচনা চক্রে বারবার ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আসছে, কিন্তু বিজেপি আসছে না। পুলিশ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যদি জানেন যে দাঙ্গা করাটা গেম প্ল্যান, তাহলে তারা যারা করলো তাদের তো বরাদের ভেতরে থাকতে হবে। সেইজন্যই তো সতর্ক করছে। মানুষ আহত হবে, নিহত হবে। উনি তো বললেন পশ্চিমবঙ্গের রাজনীতিটা রামকৃষ্ণ বিবেকানন্দের রাস্তায় এখন নেই, এটাকে একটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে সেই যে রাজনীতিটার পরিবর্তন হচ্ছে, সেই রাজনীতির বিরুদ্ধে পথে নামা উচিত কংগ্রেসের। মানে আমি বলছি যে যেখানে ধর্মনিরপেক্ষতার জায়গাগুলো তুলে হচ্ছে, আপনার দলের কি করেছেন? গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। উল্টে দেখতে অনেক কথা বলেছেন রাস্তায়, তোমাদের না আপনি বলুন মদন মিত্র যে কথাটা বলেছেন মাননীয় বিধায়ক, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন? আপনি এখানে বলে যান। দল বলেছে এটা দলের কথা। আমি একটা লাইন বলি যে আপনি পথে নামার কথা বলছেন যাদের, তারা এমনিতেই পথে বসে গেছে।
এমনিতেই তারা শূন্য পেয়ে পেয়ে পথে বসে গেছে। দেখুন দাদা এক মিনিট শোনো, আমি এবার এই একটা বিষয়ে বিজেপি আর তৃণমূলের শুনবে না, মহাশূন্যে কংগ্রেস আর বিজেপি একই, আজকেও বলেছেন। আমি সেটা বলেছি। যেটা মুশকিল হচ্ছে সিপিএমও ভাবছে এর মধ্যে কি করে ঢুকবো বলছে রাত জাগবো। আরে তুই রাত জেগে কি করবি? রাম কি রাতে যে তুই জেগেছিস ভাই ভাই সিপিএম কি ভাবছে আমি সজলের কাছে কেন শুনবো? আমি সিপিএম কি ভাবছে সিপিএম এর মুখেই শোনা যাক, তারপর সজলের প্রতিক্রিয়া আসবো। দেখুন, রামনবমী পালন নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কার্যত জোর কম্পিটিশনের মধ্যেই পথে নামছে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। তবে রামনবমী পালনে নয়, কোনো অশান্তি হলে তা ঠেকাতে। এবারেও এই রামনবমীর দিন গোটা রাজ্য জুড়ে এসএফআই নানা জায়গায় ক্যাম্প তৈরি করবে, রাত পাহারায় থাকবে। কিন্তু ওই আবারও বলছি, দাঙ্গাবাজদের যদি দেখা যায়, দাঙ্গাবাজরা যদি দাঙ্গা পাকাতে আসে, তাহলে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য যে ট্রিটমেন্ট শিখিয়ে গেছে দাঙ্গাবাজদের দেওয়ার, সেই ট্রিটমেন্টেই কথা বলা হবে। প্রতিটি ইস্যুতে ভিন্ন মেরুতে অবস্থান করলেও সিপিএমকে কটাক্ষ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর সুর কার্যত মিলে গিয়েছে। সব ব্যাপারেই আমরা দেখি, ইলেকশন থেকে শুরু করে সব ব্যাপারেই কম রাম এক, জগায় মাথায় গদাই। যত এসব করবেন তত মহাশূন্য থেকে আরো শূন্যে বিলীন হয়ে যাবে। রামনবমীতে নাকি এসএফআই ক্যাম্প করবে, রাত জাগুক, শূন্য শূন্যই থাকবে। রামনবমীতে কোনো অশান্তি হলে তা ঠেকাতে পথে থাকবে কংগ্রেসও। এই গণতন্ত্রের ভেতরে রাবণ রাজ খতম করার জন্য 6 তারিখে কংগ্রেস রাজপথে থাকবে। দাঙ্গা যারা লাগাতে চায় তাদের বিরুদ্ধে। বঙ্গ রাজনীতিতে এখন যখন সাম্প্রদায়িক মেরুকরণ প্রবল, তখন এই মধ্যপন্থা তথাকথিত ধর্মনিরপেক্ষতা রাজনীতি কি আদৌ ডিভিডেন্ড দেবে বঙ্গ বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বাম কংগ্রেসকে? উত্তর দেবে সময়। উজ্জ্বল মুখোপাধ্যায়, সুমন ঘরাই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, খুব গোদা শব্দে বললে যে ডায়লগবাজি চলছে, একদিকে গরম সংলাপ, আর একদল আরও গরম সংলাপ। কিন্তু মুশকিলটা হচ্ছে এই স্ফুলিঙ্গ থেকে দাবানল যাতে না লাগে সেই দায়িত্ব কি নেতানেত্রীরা নেবেন? 1 ঘন্টার জন্য কেউ বলছেন চেনটা খুলে দেওয়ার কথা, ছবি করে দেবো। আরেক দল বলছে রামনবমীর মিছিলে যদি কেউ বাধা দেয় অসুবিধে হয়ে যাবে। আমি বলছি ছোটোবেলায় নারায়ণ দেবনাথ তখন হাঁদা ভোঁদা বাঁটুল দিগ্রেটের পর নন্টে ফন্টে সৃষ্টি করলেন। সেই নন্টে ফন্টেতে কেল্টোদার এই ধরনের সংলাপ থাকতো প্রায়, বিশ্বাস করুন, মানে উইথ আ ভেরি সিরিয়াস নোট, প্রায় সেই ধরনের বাজার গরম করার সংলাপ হচ্ছে। এতে হয়তো হাততালি পড়বে, কিন্তু আশঙ্কাটা এইখানে, আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে ঠিক এই জায়গায় আসবো, আশঙ্কাটা এইখানে যে এটা সত্যি সত্যি সব দলের নিচুতলার সমর্থকরা উত্তেজিত হবেন এবং সেই উত্তেজনা রাস্তায় নেমে আসবে। দেখুন সুমনদা, আপনার সাথে একমত যে বাজার গরম করবার জন্য সব রাজনৈতিক দল নেমে পড়েছে। কেউ কিন্তু মানে গরম থেকে নিজেকে দূরে রেখে একটা অল্টারনেটিভ রাস্তা হাঁটতে পারছে না। যে তৃণমূল কংগ্রেস গতবার পর্যন্ত রামনবমীকে উত্তর ভারতবর্ষের উৎসব, বাঙালির সাথে সম্পর্কিত নয় এই বলছিল, সেই তৃণমূল কংগ্রেসও কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর হুঙ্কারের কাছে পরাজিত হয়ে একের পর এক মিছিলের ঘোষণা করছে। বিশেষ করে হিন্দু এলাকাগুলোতে ইতিমধ্যেই তাদের নেতারা মিছিলের কথা ঘোষণা করে দিয়েছে। ফলে রামনবমীর উৎসবে বিজেপি যেভাবে আগ্রাসী হচ্ছে, তার সাথে কিন্তু পায়ে পা মিলিয়ে বা হাতে হাত মিলিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নেমেছে। সিপিআইএম দল ভাবছে আমি ভাই বাজার গরম করব না কেন, ফলে দিনের বেলা মিছিল হবে, রাত্রেবেলা তারা জাগবেন। আমি জানি না তাতে কি লাভ হবে, কি লোকসান হবে, নাকি অল্টারনেটিভ অন্য কোনো পলিটিক্স ভাবার কথা ছিল। কংগ্রেস দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দেখুন সুমনদা খুব পরিষ্কার, তারা বলছেন আগের দিন থেকে রাত জাগবো। হ্যাঁ, মানে আমার মিছিল শুরু হওয়ার আগে থেকে তারা জাগ্রত, রাত্রি জেগে অতিরিক্ত কি তৎপরতা দেখাচ্ছেন আমি জানি না, গরম বাজারে আরও গরম করবেন। কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাই সেটা হলো যে দেখুন, এইটা ফ্যাক্ট যে এইবার রামনবমীর মানে যে মিছিল, এটা কিন্তু শুভেন্দু অধিকারী কার্যত একতরফাভাবে শক্তি প্রদর্শনের জায়গা থেকে বলতে শুরু করেছিলেন এবং বলছিলেন 1 কোটি, এখন শুনলাম 1.5 কোটি। ফলে শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে অর্গানাইজ করতে চাইলেন একটা বড়োভাবে রামনবমীর মিছিল এবং আয়োজন, এটা কিন্তু সামহাউ তৃণমূল কংগ্রেসকে কিন্তু ভয় ঢুকিয়েছে। তৃণমূল কংগ্রেস নাহলে যে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন রামনবমীর মিছিলকে উত্তর ভারতবর্ষের উৎসব বলেছে, বাঙালির সাথে যায় না বলেছে, বাঙালির সাথে সম্পর্কিত নয় বলেছে, সেই তৃণমূলকেও কেন ঝাঁপিয়ে পড়তে হচ্ছে রামনবমী উৎসবে? তার কারণটা হলো তৃণমূল কংগ্রেসও বুঝছে যে হিন্দু ভোটের পোলারাইজেশন যদি হয়ে যায়,
কি প্রক্রিয়ায় হিন্দু ভোটের পোলারাইজেশন হবে সেটা তৃণমূল কংগ্রেস জানে না। এই যে আননন ফ্যাক্টর কাজ করছে, সেই কারণে তৃণমূল কংগ্রেস ভাবছে যে ভাই আমাকেও রামনবমীর সাথে যুক্ত হতে হবে, আমাকেও হিন্দুদেরকে ধরতে হবে, নাহলে যদি শুভেন্দু অধিকারী এককভাবে মেরুকরণ করে নিয়ে চলে যায় তাহলে মানে হিতে বিপরীত হতে পারে। কিন্তু একই সাথে আপনাকে বলতে চাই যে আপনি যদি লক্ষ্য করেন কি বিজেপি কি তৃণমূল কংগ্রেস একটা ভয়ের রাজনীতি তৈরি করছে। কেন আমি বলছি ভয়ের রাজনীতি? শুভেন্দু অধিকারী যখন বলছেন তখন কিন্তু বাংলাদেশের ইস্যু সামনে রেখে হিন্দুদের নানা রকম নির্যাতনের গল্প শুনিয়ে মানে হিন্দুরা খতরা মে হয়, হিন্দুরা খতরা মে হয়, হিন্দুদের সংকটে আছে, সুতরাং হে হিন্দু তোমরা সব এক হও, বাঁচতে যদি চাও হিন্দুরা এক হও। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে শুরু করে, রেড রোডের নমাজের জায়গা থেকে শুরু করে মুসলমানদের মসিয়া আমি, যতদিন আমাদের প্রাণ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আছি, আপনাদের কিচ্ছু হবে না। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা আসলে মুসলমানদেরকে ভয় দেখাও যে ভাই দেখো আমরা যদি না থাকি তোমরা কিন্তু থাকবে না। ফলে ভয়ের সদাগর এই শুভেন্দু অধিকারীও, এই ভয়ের সদাগর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই নেতা আমাদের শাসন করে, এই নেতারা পশ্চিমবাংলা শাসন করে, যে নেতারা ভয় দেখায়, ভয় কাজ করে। এরা বুঝেছে যে হিন্দু মুসলমানকে ভয় দেখাও, ভয় দেখিয়ে ভোটের রাজনীতি গরম করো এবং ভোটের নির্বাচনী বৈতরণী পাও হও। এর থেকে বাঁচার উপায় কি? তাহলে আমি পরিষ্কার করে বলবো নাগরিক সমাজকে, এই ধরনের নেতাদেরকে ঘৃণা করা শুরু করুন, এই ধরনের নেতাদেরকে প্রশ্ন করা শুরু করুন, এই ধরনের নেতৃত্ব নেতাদেরকে প্রশ্ন যদি আপনারা না করেন তাহলে কিন্তু ধর্মের আগুনে কিন্তু আপনার পুড়তে হবে। মারাত্মক শব্দ ব্যবহার করেছেন বিশ্বনাথ চক্রবর্তী, ভয়ের সওদাগর। আমি বলছি যে সবসময় চলচ্চিত্রে ওই কমেডিয়ানের পার্টটা সবসময় ভালো লাগে না, সব সিরিয়াস আলোচনা। তুমি কমেডিয়ান, আমি আলোচনা করবো যেটা গুরুত্বপূর্ণ দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলবো। সেটা হচ্ছে যে এসএফআই যে রাত জাগার কথাটা বলেছে, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি যে এসএফআই অন্তত বিলেতে ওই পয়সা খরচা করে বিলেতে উড়ে গিয়ে মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের মানটাকে নামানো, তার মুখ অনুজ্জ্বল করার চেষ্টা না করে অন্তত এখানে রাতটা যাবো। আর দ্বিতীয় সেটা হচ্ছে আমার বিজেপির মেজো খোকার কাছে প্রশ্ন যে বিজেপির সদস্য সংখ্যা কত? এই তো কদিন আগে 1 কোটি টার্গেট দিয়েছিল, 50 লক্ষ হয়নি, 1.5 কোটি মানুষকে নামাবেন। এই যে মিথ্যে কথাটা বলছেন কিন্তু খুব আপনাকে বলি শুনুন, মেজো খোকা বললে এই ধরনের কথা শুনতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, যে ভাষায় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলছি যে ভাষায় মুখ্যমন্ত্রী বললেন আমি তোমাদের জন্য আছি, আসলে ভয় দেখালেন যে বিজেপি এলে তোমরা থাকবে না। কিন্তু উল্টো দিকে যেটার ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি মেরুকরণের, উল্টো দিকে আমরা ভাবছি, যারা আমরা ঘোষ, বোস, ব্যানার্জি, চ্যাটার্জি, দে এরম যারা আছি, তারা ভাবছি যে আমাদের জন্য তাহলে কি রয়েছে। আমি রাজনৈতিক নেতারা তাদের অবস্থা থেকে 1 ইঞ্চি সরবে না, যতই আপনি আবেদন করুন না কেন ধর্মগুরুদের কাছে। কিন্তু আমি জানি একবার যখন মানে ধর্ম রাজনীতির আঙিনায় ঢোকে, রাজনৈতিক নেতারা আঁকড়ে ধরে রাখে, ওটাকেই ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হয়। কিন্তু আমাদের সামনে 2 জন ধর্ম নেতা বসে আছেন, আপনারা কেন প্রশ্ন করেন না? রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মঞ্চ তৈরি করে, কেন আপনি প্রশ্ন করেন না ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে? তাহলে থাকবেন না প্রধান, যে হিন্দুরা সবাই থাকবেন না, রিফর্ম আপনাদের তরফ থেকে পাই না কেন? কেন সংস্কার আপনাদের জায়গা থেকে উঠে আসে না? কেন রাজনৈতিক নেতাদের মুখের উপর বলে দিতে পারেন না যে আমাদের ধর্মীয় মঞ্চগুলোকে আপনারা রাজনৈতিক কারণে ব্যবহার করবেন না? এই কথা বলতে পারেন না কেন? কেন বলতে পারেন না? মন্দির হচ্ছে যখন হোলির জন্য 100খানা মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হলো, তখন তো আপনি কোথায় ব্যক্তিগত আক্রমণ নয়। আমি এখান থেকে আমার পরের বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। একেবারে পরিষ্কার প্রশ্ন রবীন্দ্রনাথ বাবুর কাছে, সেটা হচ্ছে যে অবস্থান বদল তো একটা হচ্ছে, তার কারণ একেবারে পরিষ্কার তৃণমূল কংগ্রেস এতদিন রামনবমীর ক্ষেত্রে কখনো হনুমান জয়ন্তী দিয়ে কাউন্টার করেছেন, কখনো বলেছেন এবং সঠিকভাবে বলেছেন যে আগে তো এই স্কেলে বা এতগুলো রামনবমীর মিছিল হতো না, অতএব রামনবমী বাঙালির সংস্কৃতি নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার একটা বড় পরিবর্তন হয়েছে। লক্ষ্য করবেন কলকাতা তো বটেই, একাধিক জেলায় শাসক দলের তরফে রামনবমী পালন এবং মিছিল ইত্যাদির একেবারে সুস্পষ্ট আয়োজন, এবং সেই আয়োজন আগের প্রতিবেদনে দেখালাম ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। মানে রামনবমী পালনের ক্ষেত্রে শাসক বিরোধী একে অপরকে টেক্কা দিচ্ছে।
আর একটা পরিবর্তন আজকে আমাদের চোখে পড়েছে, আমি দ্রুত একটু আপনাদের সামনে রাখার চেষ্টা করব। 2024-এর 17ই এপ্রিল রামনবমীর বিকেলে মুর্শিদাবাদে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই প্রসঙ্গে 19শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কি বলেছিলেন দেখাবো, তারপর সেই অবস্থান আজকে একটু আলাদা মনে হলো কি না সেটাও দেখাবো। আগে দেখাবো 2024-এর 19শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে অসি আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? অবস্থানগতভাবে এটাই ছিল তৃণমূল কংগ্রেসের দৃঢ় অবস্থান যে কেন অস্ত্র নিয়ে মিছিল হবে। আমি বলছি 16ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার দেখে নেব। যারা গদা নিয়ে আর তলোয়ার নিয়ে মিছিল করে, কিসের গদার মিছিল, কিসের তলোয়ার মিছিল? মা দুর্গার হাতে অস্ত্র আছে বলে কি তুমি অস্ত্র নিয়ে বেরিয়ে পড়বে? তোমার ইলেকশন কোডে আছে না গণতন্ত্রে আছে? এটা হচ্ছে 2019-এর 16ই এপ্রিল। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কি যখন বলেন যে যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন, অস্ত্রশস্ত্র নিয়ে পাঞ্জাবিরাও কৃপাণ নেন, আপনিও নিশ্চয়ই সিস্টেম অনুযায়ী মিছিল করতে পারেন, পুলিশের বিধিনিষেধ মেনে অন্য জায়গায় হামলা করা আপনার কাজ নয়। তখন অস্ত্র নিয়ে মিছিলের যে আগের কড়া অবস্থান, সেখান থেকে আমি জানি না, এটা রিডিং, এটা ব্যাখ্যা, যে সেখান থেকে রামনবমীর ক্ষেত্রে তৃণমূল তার অবস্থান কি কিছুটা নরম করেছে। আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন আজকের সাংবাদিক সম্মেলনে দেখাবো। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপাণ নেয়, আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। দেখুন, আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন। আমি বলছি এটা যদি ব্যাখ্যার অন্য কেউ দিতে চান অবশ্যই তারা দিতে পারেন, কিন্তু দৃশ্যত যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে মদন মিত্র থেকে শওকত মোল্লা থেকে সায়ন্তিকা, তারা কিন্তু একেবারে সুস্পষ্ট একাধিক জেলায় এবং এই কলকাতা শহরে ইনক্লুডিং ভবানীপুর রামনবমীর মিছিল বের করছেন। অর্থাৎ এই রামনবমী 6 তারিখ তাতে তৃণমূলও সামিল হচ্ছে। কতটা স্ট্র্যাটেজিক পরিবর্তন বলে রবীন্দ্রনাথবাবু মনে করছেন? দেখুন, এর আগেও একবার এই সঙ্গে সমান প্রোগ্রামে এসে বলেছিলাম, যেদিন বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি ব্রাহ্মণ সন্তান, হিন্দুত্ব আমাকে শেখাবেন না, সেদিন যেন মনে হয়েছিল মুখ্যমন্ত্রী খুব ডিফেন্সিভ জায়গায় চলে গেছেন। আসলে তৃণমূল উন্নয়নের উপর গুরুত্ব দিত, কন্যাশ্রীর উপর গুরুত্ব দিত, স্বাস্থ্যসাথী প্রকল্পের উপর গুরুত্ব দিত। হঠাৎ করে উনি ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণ সন্তান, হিন্দু, এই তিনি পুজো করেন, এই কথাগুলো বলার প্রয়োজন পড়লো কেন? অর্থাৎ তার একটা জায়গায় মনে ভয় ধরেছে, যে ভয় ধরাটা স্বাভাবিকই, যে হিন্দু কনসলিডেশন কোনো একটা জায়গায় যাচ্ছে, এবং সেইটাকে চ্যালেঞ্জ করতে গিয়েই তৃণমূল সফট হিন্দুত্বের পায়ে মানে ট্র্যাপে বা ফাঁদে পা দিয়েছে। দেখুন, আমি প্রথম শুরু করব যে ওই যে আমি দেখেছিলাম একটা বাচ্চা ছেলে লিখেছিল সীমান্তে দেশ রক্ষা করতে গিয়ে সৈনিকেরা প্রাণ দেন। দেশ কথাটা লিখেছিল দয়বয় একার মধ্যংশ। শিক্ষক মশাই সেটা কাটতে গিয়ে থেমে গেছিলেন। আমাদের সমাজের মধ্যে এই দেশ মানে দয়বয় একার মধ্যংশ, সেই দেশ গড়ার কাজেই রাজনীতিকেরা লেগে পড়েছেন। এই সফট হিন্দুত্ব বনাম কড়া হিন্দুত্ব, মুসলিম কনসলিডেশন বনাম হিন্দু কনসলিডেশন, এর মধ্যে আসলে দেখুন এতগুলো ছেলে মেয়ে বসে আছে রাস্তায়, দিনের পর দিন বসে আছে। ওদের কাছে কোনো প্রশ্ন যে আমরা হিন্দু না আমরা মুসলমান, ওদের কাছে চাকরিটা প্রশ্নটা ওদের কাছে ব্যাপারটা ভাবতে হচ্ছে। তার কারণ আজকে উন্নয়ন পিছিয়ে গেছে, আজকে শিক্ষাক্ষেত্রে যে স্কুলগুলোতে টিচার নেই, ড্রপ আউটের সংখ্যা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সারা ভারতের মধ্যে, এগুলো নিয়ে কোনো রাজনৈতিক নেতা মাথা ঘামাচ্ছে না। এবং এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখানে অধ্যাপক হিসেবে আমারও ভয় হচ্ছে যে আচ্ছা আমার সামনে যে ছেলেমেয়েগুলো বসে থাকে, আমি তো কোনোদিন ভেবে দেখিনি ওরা হিন্দু না মুসলমান। আমাকেও কি এরকম দিন আসবে যেদিন ভাবতে হবে যে ও হিন্দু
না কি মুসলমান, আমার যে এত আমি তথ্যের খাতিরে শুধু যোগ করব, আগামীকাল সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায়, অর্থাৎ 26,000 চাকরি প্রাপকের ভাগ্য নির্ধারিত হবে। রবীন্দ্রনাথ, এখানে দেখুন আর একটা প্রশ্ন হচ্ছে, কেন মানুষের মধ্যে যে ভয়ের রাজনীতিটা ভয় আসছে? প্রশাসন এবং রাজনীতি এক হয়ে গেছে, দাঙ্গা সরকার ঠেকাতে ইচ্ছা করলেই পারে। যখন ওই নদিয়া জেলার ছাপড়া পুলিশ স্টেশনে আইসি ইফতার পার্টিতে গলায় তৃণমূলের স্কার্ফ পরে বসে থাকে, তখন লোকের মনে ভয় হয়। যখন মুখ্যমন্ত্রী ঈদের ইয়ের থেকে চিৎকার করে বলেন দাঙ্গা লাগানোর জন্য ওরা এগিয়ে আসছে, তখন লোকের মনে ভয় হয়। ঠিক যেমন ভয় হয় শুভেন্দু অধিকারী যখন গিয়ে শ্রীচৈতন্যের কীর্তন করতে করতে, যিনি চিরকাল খেয়েছি কলসির কানা তা দেব প্রেম দেব না, সেই লোক তার কীর্তন গাইতে গাইতে বলেন জাগো হিন্দু জাগো। হিন্দু জাগানোর জন্য উনার দরকার নেই, আমরা জেগেই আছি, উনি ঘুম পাড়িয়ে দিচ্ছেন। আসলে এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে সমস্ত সমাজটা ক্রমশ একটা বিপজ্জনক জায়গায় গেছে। আমি ওই নজরুলের কথাটা দিয়ে শেষ করব, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জীবন হে, কান্নারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়েছি। রাজনীতিকরা একটু ভাবুন এবং ধর্ম যারা করছেন, ধর্মগুরু, তারাও একটু ভাবুন যে কিভাবে এই সমাজটাকে আবার পুনর্গঠন করা যায়। শুধু শুধু আর দেশ বাড়িয়ে লাভ নেই, দেশ গড়ার কাজে আসুন আমরা এগিয়ে যাই। ধন্যবাদ আপনাকে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা হচ্ছে যে কারুর যদি গেম প্ল্যান থাকে, কারুর যদি চক্রান্ত থাকে, সেটা ভাঙার দায়িত্ব যাদের, তারা হলো পুলিশ এবং প্রশাসন। তাদের প্রস্তুতি নিয়ে অবশ্যই আসবে। আপনাকে বললাম যে একেবারে হাওড়াতে আজকে থেকে শুরু হয়েছে টহল সতর্কতা। গতকাল থেকে কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে পরিদর্শন করছেন। আমি প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসব, কিন্তু তার আগে এবং পাশাপাশি যোগ করব যে পুলিশের পারমিশন নিয়ে আমাদের রাজ্যের খুব চেনা একটা ছবি আবার আমাদের চোখে পড়ল। সেটা হচ্ছে কাঁথিতে মিছিল করবেন বিরোধী দলনেতা, পুলিশ তার অনুমতি দিল না। সেই শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট, আবার আমার ধারণা কলকাতা হাইকোর্টে রোজ প্রায় এই ধরনের একটা অনুমতি চেয়ে মামলা হচ্ছে। আজকেও কলকাতা হাইকোর্টে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি, এবং কাল দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা অবধি মিছিল করতে পারবেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রায় দিলেন। পরের প্রতিবেদন। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। এবার রাম যাবে কোথায় জানি না। বাংলার রাজনীতিবিদরা এখন ধর্মে মেতেছেন। মুখ্যমন্ত্রী কখনো ঈদের মঞ্চে তো কখনো শীতলা মন্দিরে পুজো দিচ্ছেন। বিরোধী দলনেতা আবার কখনো যজ্ঞে অংশ নিচ্ছেন, কখনো কীর্তনে দেখা যাচ্ছে তাকে। ধর্ম ঘিরে এই রাজনীতির আবহেই এবার আদালতে গিয়ে কাঁথির মিছিলের অনুমতি নিয়ে এলো বিজেপি। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীকে কাঁথিতে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সবুজ সংকেতে বৃহস্পতিবার দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মিছিল করতে পারবেন তিনি। সূত্রের খবর, মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে 1 এপ্রিল মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় বিজেপি, কিন্তু বিকল্প তারিখে মিছিল করার জন্য পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয় বিজেপিকে। এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আদালত থেকে অনুমতি আনতে হচ্ছে, তার মানে প্রমাণ যে এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই এবং বিরোধী রাজনৈতিক দলের টুটি চিপে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে এই মমতা ব্যানার্জি সরকার। এদিকে রামনবমীতে মিছিল ও শোভাযাত্রা নিয়ে চূড়ান্ত সতর্ক পুলিশ। কলকাতা থেকে হাওড়া সমস্ত স্পর্শকাতর অঞ্চলগুলিতে থাকছে কড়া নজরদারি। মঙ্গলবারের পর বুধবারও পুলিশি প্রস্তুতি খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার। আমরা চাইছি রামনবমী ফেস্টিভ্যাল সবাই ভালো করে সেলিব্রেট করুন, সেই হিসাবেই আমাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। রাস্তায় কিছু সেন্সিটিভ যদি কিছু থাকে সেটা আমাদের নজরে আছে, সেইভাবেই আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমরা আশা করছি সব কিছু পিসফুল হবে, কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নেই। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, রামনবমী উপলক্ষে 200টি বাড়ির ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ। উড়বে ড্রোন, সিসি ক্যামেরাতেও চলবে নজরদারি। মোতায়েন থাকবে 24 জন জওয়ানের কমান্ডো টিম। সেন্সিটিভ পয়েন্ট অনেকগুলোই আমাদের আইডেন্টিফাই হয়েছে, তবে মেনলি আমরা কভার করছি এখানে চওড়া বস্তি, পিএম বস্তি এবং আমাদের যেসব সন্ধ্যাবাজার এলাকা আছে এবং ময়দান, পুরোটাই আমরা ভালোভাবে কভার রাখছি। ছাদে যাতে কেউ কোনো ইনক্রিমিনেটিং আর্টিকেলস কিছু জমা না করতে পারে সেটা আমরা দেখার জন্য ড্রোন দিয়ে সার্ভেলেন্স করছি। হাওড়ায় যে এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাবে সেখানকার কোনো বাড়ির ছাদে নির্মাণ সামগ্রী রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।
প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আমি শুধু বাংলা প্রবাদটা মনে করিয়ে দেবো যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তার কারণ হচ্ছে 2023-এ হাওড়া, ডালখোলা, চন্দননগর ব্যাপক গোলমাল। কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশ তদন্ত শুরু করে, তারপর কলকাতা হাইকোর্ট যাবতীয় তদন্তভার তুলে দেয় এনআইএর হাতে। 2 থেকে ইতিমধ্যেই 2 তারিখ থেকে 9 তারিখ অবধি রাজ্যের এবং কলকাতা পুলিশের সমস্ত অফিসার এবং কর্মীদের ছুটি বাতিল হয়েছে। তৎপরতা আপনারা দেখলেন। আমি বলছি এই 23-এর শিক্ষা নিয়ে অনিলদা, এবার কি শান্তিতে একটা রামনবমী পালন দেখতে পারবো আমরা? সুমনবাবু, আপনি যে কথাগুলো বললেন অতি বাস্তব কথা, অতীত থেকে শিক্ষা নেওয়া। স্বামী বিবেকানন্দের একটা কথা কোট করছি, এভরিথিং ক্যান বি স্যাক্রিফাইসড ফর দ্য ট্রুথ, বাট ট্রুথ ক্যানট বি স্যাক্রিফাইসড ফর এনিথিং। কাজে সত্যি যেটা সেটা বলতেই হবে। আমি আগেকার বক্তাদের মতন অত সুবক্তা নই, কিন্তু যেটা সত্যি সেটা বলতেই হবে। মাননীয় সুমনবাবু, সুমন বন্দ্যোপাধ্যায়, যিনি অধ্যাপক মানুষ, উনি অনেক কিছু বললেন মসজিদ নাকি ঢেকে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে হোলির জন্য। ওনার জ্ঞাতার্থে জানাই, পশ্চিমবাংলায়, আমরা উত্তরপ্রদেশে পশ্চিমবাংলায় মন্দির ঢেকে দেওয়া হয়েছিল মহরমের প্রশাসনের সময় কিছু অঞ্চলে। আমরা 35 বছর চাকরির জীবনে আমরা অনেক মহরমের প্রশাসন করেছি, দুর্গাপুজোর মতো ডিউটি করেছি, কিন্তু গত 2011-র 25শে ডিসেম্বর সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের কিছুক্ষণ বন্ধ করে দিতে হয়েছিল আমাকে। কন্ট্রোল রুমকে জানিয়ে অ্যাডিশনাল ফোর্স আনতে হয়েছিল, নাহলে কোনো স্টাম্পেড হয়ে মারা যেত। আমরা যখন করেছিলাম তখন কোনো ধর্মের ভিত্তিতে করিনি, আমরা করেছিলাম মানুষের জীবনের বাঁচানোর জন্য নিঃস্বার্থভাবে এবং নিরপেক্ষভাবে। এখানে যেটা বলছেন যে অনেকে বলছেন যে মসজিদ ঢেকে দেওয়া যায়, আচ্ছা আপনারা অনেক প্রতিবাদ করেন মসজিদে কিছু হলেও মুখ করেন। আমরা তো যখন ছোটোবেলায় দেখেছি ছোটো ছোটো মসজিদ ছিল, বাড়ির হিন্দুরা অনেকে যেতেন, ফু দিয়ে দিত, জলে পোড়া দিত, সেগুলো বাচ্চাদের খাওয়াতো, সেরে যেত। কোনো দিন এই জিনিস দেখিনি। আমি নারকেলডাঙ্গা এবং বেনিয়াপুকুরের মতন মুসলিম অধ্যুষিত অঞ্চলে ওসিগিরি করেছি দীর্ঘদিন। কোনো দিন আমাদের ওই ইফতারে গিয়ে সারাদিন খেয়ে ইফতারে গিয়ে টুপি পরে বসতে হয়নি এবং হাত জোর করেও চালাতে হয়নি। চালিয়েছি ঠিকই, ওদের থেকে ভালোবাসাও পেয়েছি, ওদের তো ইটও মেরেছে কিন্তু ভালোবাসাও পেয়েছি। কিন্তু সেটা কোনো কথা না, কারণ এইরকম অবস্থা দেখিনি যেটা আমরা 2006 শেষের দিকে দেখছিলাম। তসলিমা নাসরিন যে জিনিস করেছিলেন শাসক দলের, বর্তমান শাসক দলের একজন প্রাক্তন বিধায়ক, বর্তমানে উনি নেই, তো টিয়ার গ্যাস চালাতে হয়েছিল, 7 রাউন্ড টিয়ার গ্যাস বা একটা গ্রেনেড চালাতে হয়েছিল, পরে মিলিটারি নেমেছিল এবং বাইপাস কানেক্টারে কোনো পুলিশি ব্যবস্থা ছিল না, যারা ছিল তারা করেনি। তা 8খানা বাস পুড়েছে, পুলিশের কিয়স্ক ভেঙেছে, পুলিশ মার খেয়ে চলে এসছে, তাণ্ডব চলেছে। কাজে এই জিনিসও দেখেছি। আপনারা তখন তো বলেন না, যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর দেশ নদিয়া, যেখানে আলাউদ্দিন হোসেন শাহর রাজত্বকাল ছিল বাংলায়, তখন উনি চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন বন্ধ করেননি, করতে সাহস দেখাননি, বরঞ্চ একটু ইনক্লাইন্ড হয়ে গেছিলেন ওই দিকে। সেই নদিয়া ডিস্ট্রিক্টে আজকে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে। কারা করেছে? কি করেছে প্রশাসন? এই প্রশাসনের বিরুদ্ধে আমরা বলবো না, বলতে গেলে আমি খারাপ হয়ে যাব। কালকে পুলিশ যাবেন আমার বাড়িতে। আপনারা জানবেন আমি কিন্তু পঙ্কজ দত্ত নিয়ে অনেক স্টকে আছে, যখন বলে দেবো সেই দিন, যদি কোনো দিন পঙ্কজ দত্ত বানাতে যান। আর অনেকে বলতেন, মাননীয় ইয়া বললেন পেট্রোলের দাম, ডিজেলের দাম। অনিল একটু অপ্রাসঙ্গিক হবে, কিন্তু খুব দুর্ভাগ্য, আমি এই নিয়ে আলাদা প্রতিবেদন করছি, ভবিষ্যতে আলোচনা করব। আজকে প্রয়াত পঙ্কজ দত্তের স্ত্রী মামলা করেছিলেন। আজকে সেই মামলায় 6 থেকে 10ই অক্টোবর অবধি বটতলা থানার ভেতরে এবং বাইরে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। কিন্তু সেখানে খারাপ লাগাটা নয়, খারাপ লাগাটা সেখানে স্বস্তি এবং সুবিচার এবং কলকাতা হাইকোর্টের প্রতি আমাদের যে অটুট ভরসা আছে তার প্রতিফলন নির্দেশে আছে। কিন্তু অনিলদা, যে জন্য আপনাকে থামালাম সেটা হচ্ছে খারাপ লাগার জায়গাটা। সরকারি আইনজীবী বলছেন পঙ্কজ দত্ত একজন নীতিহীন ব্যক্তি ছিলেন, তাকে আইপিএস বলতে লজ্জা হয়। আমি বলছি এই বাক্য আপনারা দর্শক বিচার করবেন যে এই বাক্য সঠিক কিনা। দিনের পর দিন এই অনুষ্ঠানে যে মানুষটা, তার সিকিউরিটি কখনো তুলে নেওয়া হয়েছে, কখনো তাকে আরও নানা রকম থ্রেটের সামনে পড়তে হয়েছে, মাথা উঁচু করে, শিরদাঁড়া উঁচু করে, সোজা করে সবসময় সত্যি কথাটা বলেছেন। তার সম্পর্কে কেউ বলছেন যে একজন নীতিহীন ব্যক্তি ছিলেন, তাকে আইপিএস বলতে লজ্জা করে, সরকারি আইনজীবী বলছেন। আইপিএস তো না, একবার অনিল লাগে, হ্যাঁ না না অনিল শেষ করুন, আগে শেষ হয়নি। হ্যাঁ, পিপি হয়েছেন সরকারের বদান্যতায়,
কিন্তু উনি আইপিএস হয়েছেন, WBCS থেকেই হয়েছেন, প্রমোশন পেয়ে হয়েছেন আইপিএস। আজকে আমাদের সাব ইন্সপেক্টর তো অনেকে ডিসি হন, তার মানে সেটা তার যোগ্যতাই হয়, পাঁচেটে হয় না। পাঁচেটে অনেকে হচ্ছে আজকাল ঠিকই, কিন্তু একটা যোগ্যতা লাগে। আর আমি সেই পিপি সাহেবকে বলবো, আপনি পুলিশ রেগুলেশনের চ্যাপ্টার 2, রেগুলেশন 7 এবং 8টা দেখে নেবেন, দেখে নিতে বলবেন যেখানে পাবলিকের সঙ্গে কি ব্যবহার করতে হয়, এক্স পুলিশ অফিসারদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়, সেটা চ্যাপ্টার 2 পুলিশ রেগুলেশন ক্যালকাটায় লেখা রয়েছে। অনেক ধন্যবাদ। আমি এই আলোচনাটা দীর্ঘায়িত করতে চাই না, কারণ এটা সাবজুডিস ম্যাটার চলছে কোর্টে। হ্যাঁ, আমি অনিলদা একটা কথা বলেছেন, ওনার স্টকে অনেক কিছু আছে। আমি বলি এই চৈত্র মাস চলছে, এই স্টকটাকে ক্লিয়ার করে দিন, কারণ বাংলার মানুষও জানতে চায়, বাংলার মানুষ শুনতে চায় কি হয়েছে আপনার কাছে স্টকে, পুলিশের অতীত ইতিহাস কি কি আছে সেটা কেন বলবেন না? বেশ বেশ বেশ। এবং যে কথা হচ্ছে যে আজকে রামনবমী যেটা হচ্ছে, আজকে এত উদ্দীপনা হয়ে এসে গেছে, এত হাইপার হয়ে গেছে, এই জন্য আজকে যদি যিনি দেশের প্রধান তিনি যদি একটা মঞ্চে, ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে বলছেন ওরা দাঙ্গা করবে, হুইজ ওরা, আমি আছি আপনাদের জন্য, উনি কি সবার জন্য নয়? ওরা কারা? ওরা কারা? ওনাকে তো বলতে হবে। উনি যদি জানেন ওরা দাঙ্গা করবে, উনি তো সেই লোক যিনি শওকত মোল্লাকে একজনকে দাঁড়িয়ে বলেছিলেন তুই তো বোম বানিস, তার তো বোম বানায় যে তার তো থাকা উচিত জেলে, সে কি করে নিলে হয়? খুব দুর্ভাগ্যজনক একজন প্রাক্তন পুলিশ কর্তা প্র্যাকটিক্যালি থ্রেট করছেন সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা সরকারকে থ্রেট করছেন। দুর্ভাগ্যজনক। আমি বলছি যে আপনি গোটা ভারতবর্ষের পরিস্থিতি থেকে উনি কতগুলো বেছে বেছে পশ্চিমবঙ্গের উদাহরণ করে থাকেন, সেটা আমি যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে ওই যে 90-এর দশক থেকে ওই নির্দিষ্ট শহরের প্রত্যেকটা মসজিদ ওই দোলের সময় এ দিয়ে মানে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে দোল থেকে কোনো আমি দুজনকেই থামালাম। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে, প্রচুর মন্তব্য। আমি দ্রুত এই নিয়ে কয়েকটা মন্তব্য নিয়ে তারপর আমার পরবর্তী বিষয়ে আসবো, অবশ্যই ওয়াকফ বিল। অতীশ চন্দ্র বাওয়াল তিনি লিখছেন যে প্রশাসন চাইলেই রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হবে, সবটাই আসলে লাভ ক্ষতির হিসেব। মিহির কানুনগো তিনি লিখছেন রামনবমীর আগে নেতা নেত্রীদের উস্কানিমূলক কথা বলা থেকে বিরত থাকা উচিত। শেখ শামীম লিখছেন রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হয় বলেই দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়। সুভাষ ঘোষ রাজা লিখছেন মানুষের মূল ইস্যুগুলোকে কার্পেটের তলায় পৌঁছে দিতেই তৃণমূল বিজেপির মুখে দাঙ্গার প্রসঙ্গ। শুভজিৎ সিংহ লিখছেন দেখে মনে হচ্ছে যেন যুদ্ধের প্রস্তুতি চলছে, সত্যি আমাদের দুর্ভাগ্য।